হ্যাঁ স্যার, লেকচারটা স্যার বারবার শুনলে স্যার পড়তে সুবিধা হয়, বলতে পারি। এটা বারবার শুনলে বইটা পড়তে সুবিধা হয়। পিডিএফ দেওয়া হচ্ছে, বই দিয়ে দেওয়া হচ্ছে, পড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবারে তোদের হয়ে আমি পরীক্ষা মানে তৈরি করে পরীক্ষা লিখে দিয়ে আসবো, বুঝেছিস তো? তাহলে তোদের ভালো হয়। অর্গানিক ইনঅর্গানিক কোথায় পড়িস? ইনঅর্গানিক স্যার এসডি স্যারের কাছে, আর অর্গানিক করলে শিবনাথ স্যারের কাছে সেগুলো আছে। হুম, তো কি মানে স্যারেদের ভিডিও থাকে? না, লেকচার তো হয়। তো লেকচারটা মানে পিডিএফটা, তাই তো, মানে এটা ক্লাস নোটটা, তাই তো? হুম। ক্লাস নোটটা তো আমারও থাকে। তো সেগুলো তৈরি করিস কি করে? বারবার তো শোনার স্কোপ থাকে না। হ্যাঁ, কি রে খোকা? হ্যাঁ স্যার। হ্যাঁ না, তো তখন করিস কি করে? আর কোনো উত্তর নেই নাকি? ঘোড়া দেখে সব খোঁড়া হয়ে যায়। আচ্ছা বলো, আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে বলো। মানে আগে যা পড়িয়েছি তাতে কার কি অসুবিধা আছে বলে দাও। কিছু অসুবিধা আছে আগের দিন পড়ায়? হুম। স্যার এক্সামের সময় কি যে অজমোটিক প্রেসার, বয়লিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট এগুলো গোটা গোটাই লিখতে দেয় তো? গোটা গোটাও দেয়, মানে গোটা গোটাই দেবে সেরকম নয়, মানে গোটা গোটা ডেরিভেশনও দেয়। আর অনেক ছোট ছোট কোশ্চেনও হয় সেখান থেকে। মানে এতগুলো ছেলে আছে, 33টা ছেলের মধ্যে কারো মুখে কোনো আওয়াজ নেই যে মানে কি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই রিমা, তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা। আর সৌরভ পাত্র, তোর কি হলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তা বুঝতে পেরেছি, মুখে কি হয়েছে? মুখে কি হয়েছে? নেবা হয়েছে মুখে? যার অসুবিধা আছে তাকে বলতে বলি। যে কার কি অসুবিধা তোকে বলতে হবে না যে তোর অসুবিধা নেই, সেটা বলতে হবে না? এগুলো 12-এর জিনিসগুলো পড়ানো। হুম হুম, সবই তো। হ্যাঁ, একদম তো মানে দিগ্গজ তো, আইনস্টাইন। হ্যাঁ, যা পড়াচ্ছি সেটা 12-এ তোর হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আচ্ছা, এইগুলোই ছিল। হুম। হ্যাঁ, সব তো বুঝছি তো। পুরো কেমিস্ট্রিতে তো ছিল, ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক সবই তো হচ্ছে 11-12-এই ছিল। কোনটা ছিল না? হুম। ওই যে ইলেকট্রোকেমিস্ট্রি যেটা পড়াতে হচ্ছে সেটা তো ছিল নাকি, না ছিল না? সলিড স্টেট যেটা পড়ালাম সেটা তো ছিল নাকি, না ছিল না? থার্মোডায়নামিক্স যা পড়ানো হয়েছে সবই তো ছিল, না ছিল না? তাহলে তাহলে কি ছিল নাটা কি? হুম, বেশি পাকা সব ছিল। চলো, আর কারো কিছু অসুবিধা আছে? দিনের পড়া দিনে পড়বি, বুঝেছিস? হ্যাঁ, দিনের পড়া দিনে না পড়লে এখন পড়াশোনা অনেক এগিয়ে নিতে হবে। ঠিক আছে? মানে হুট করে পরীক্ষা হয়ে যাবে, তখন তৈরি করার সুযোগ পাবি না। মানে ওভারঅল সিলেবাস গুলো কিন্তু হিউজ, অনেক বড় বড় সিলেবাস আছে। হ্যাঁ, দেখা যাবে হয়তো পরীক্ষার 5 দিন আগে সিলেবাস শেষ করা হচ্ছে। ওই জন্য যে জিনিসগুলো এখন ধীরে সুস্থে করা হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু সবটাই তৈরি করে ফেলবে। সেমিস্টার সিস্টেমে 2 মাস আগে সিলেবাস শেষ করে দেবে এরকম কিন্তু করবো না। হুম। হয়তো পরীক্ষার 5 দিন 7 দিন আগে সিলেবাস শেষ হবে, যেগুলো সেই জন্য এখন যেগুলো তৈরি মানে করে ফেলা হচ্ছে সেগুলোকে কিন্তু তৈরি করে ফেলা, একদম রেডি করে ফেলা। চলো তাহলে আজকে আমরা
যেগুলোকে নিয়ে আলোচনা করব। টপিক টু বি ডিসকাস। আচ্ছা, আমরা বলেছিলাম যে প্রথমে আমরা আলোচনা করব এই ডিটারমিনেশন অফ মলিকুলার ওয়েট। ওয়েট বাই অসমোটিক প্রেসার মেজারমেন্ট। এটা ভীষণ ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি পলিমারিক কোন একটা স্যাম্পল বা ম্যাক্রোমলিকুলস তার অসমোটিক প্রেসার, তার মলিকুলার ওয়েট ডিটারমিনেশন মানে অ্যাভারেজ মোলার মাস ডিটারমিনেশনের জন্য এই টেকনিকটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক। এইটা আমাদের আলোচনা করতে হবে। তারপর যেটা আমরা করব যে ইন্টার রিলেশন অ্যামাং ভ্যারিয়াস কোয়ালিটেটিভ প্রপার্টিজ। এইটা এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এবং অসমোটিক প্রেসার, তাদের যে পারস্পরিক সম্পর্ক যেগুলো আছে সেইটাকে একটুখানি দেখবো। আর থার্ড হচ্ছে যে আমি এই কোয়ালিটেটিভ প্রপার্টিজের যে এক্সপ্রেশন গুলোকে বের করেছি সেই এক্সপ্রেশন গুলোই তুমি দেখবে যে মানে একটা নন ইলেকট্রোলাইটিক সলিউশন নিয়েই আমরা মূলত এখানে আলোচনা করেছি। আসলে কোয়ালিটেটিভ প্রপার্টিজ গুলো তো নাম্বার অফ পার্টিকেলস এর সঙ্গে প্রপোর্শনাল। এবারে ধরো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশনের জন্য যদি নাম্বার অফ পার্টিকেলস চেঞ্জ হয় তো তার মতো করে কোয়ালিটেটিভ প্রপার্টিজ গুলো চেঞ্জ হবে, তবে সেইটাকে আলোচনা করা হয়নি আর কি। সেইটা আমাদের একটুখানি আলোচনা করতে হবে। জাস্ট মূলত আমি এইভাবে লিখবো যে মানে কোয়ালিটেটিভ প্রপার্টিজ ফর ইলেকট্রোলাইটিক সলিউশন, এটাই মূলত। তবে ইলেকট্রোলাইটিক সলিউশনে ডিসোসিয়েশন ঘটে, কিন্তু অ্যাসোসিয়েশন ঘটে সেটা এর মধ্যে আমার ঢুকে যাবে। কোয়ালিটেটিভ প্রপার্টিজ ফর, কি এখন আসছে আবার কে জানে, ইলেকট্রোলাইটিক সলিউশন, কোয়ালিটেটিভ প্রপার্টি ফর ইলেকট্রোলাইটিক সলিউশন। সেইখান থেকে ভ্যান ডফ ফ্যাক্টর বলে একটা কোয়ান্টিটি আছে, সেই থেকে একটুখানি বলবো আমি। ভ্যান ডফ ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আজকে আমাদের আলোচনার বিষয়। এইগুলো করে ফেললেই দেখবে কোয়ালিটেটিভ প্রপার্টি যে সিলেবাসে যে জিনিসগুলো মূলত থাকে সেগুলো আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করা যাক একটা পর একটা। তাহলে প্রথমে আমাদের আলোচনাটা হোক হচ্ছে যে ডিটারমিনেশন অফ মলিকুলার ওয়েট বাই অসমোটিক প্রেসার মেজারমেন্ট, সেইটা দিয়ে আমরা স্টার্ট করি। ডিটারমিনেশন অফ molecular weight by osmotic pressure measurement। আচ্ছা দেখো, সমস্ত কোয়ালিটেটিভ প্রপার্টিজ গুলোই অ্যাকচুয়ালি তুমি ব্যবহার করতে পারো মোলার মাস ডিটারমিনেশনের জন্য, ঠিক আছে? তার মধ্যে এই অসমোটিক প্রেসার মেজারমেন্ট যেটা, এই টেকনিকটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট হয় একটা ম্যাক্রোমলিকুলের নাম্বার অ্যাভারেজ মোলার মাস ডিটারমিনেশনের জন্য। আচ্ছা, তোমরা এই অসমোটিক প্রেসার দিয়ে মোলার মাস ডিটারমিনেশনের আগে যদি আরো যে টেকনিক গুলো আছে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট থেকে যদি মোলার মাস ডিটারমিনেশনটা তুমি দেখো, তাহলে তুমি জাস্ট একটা জিনিস খেয়াল করেছো, সেটা হচ্ছে এই যে যদি তুমি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট দেখো, তার ম্যাগনিটিউডটা হচ্ছে ভীষণ ভীষণ কম হয়। আমি ধরো মোটামুটি ভাবে আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট একটা সলিউশন যদি আমি কনসিডার করি, মানে অ্যাকোয়াস সলিউশন কনসিডার করি, তার ক্ষেত্রে আমি আগের দিনেই বলেছিলাম যে এলিভেশন অফ বয়লিং পয়েন্টের যে ম্যাগনিটিউডটা সেটা ভীষণ কম, মানে হয়তো 1 ডিগ্রির 100 ভাগের 1 ভাগ এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, বা 1 ডিগ্রির হয়তো 50 ভাগের 1 ভাগ এরকম একটা ব্যাপার। আবার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টও ঠিক একই রকম ব্যাপার, ওই 1 ডিগ্রির একটা ফ্র্যাকশন, মানে ইভেন মানে 0.1 0.2 এই এই ধরনের আর কি সেটা। তার মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে যখন তুমি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট দিয়ে মোলার মাস ডিটারমাইন করতে চাইছো, সেক্ষেত্রে একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এই যে
সলিউশনের কনসেন্ট্রেশন তো তুমি খুব বেশি বাড়াতে পারছো না, সলিউশনের কনসেন্ট্রেশন খুব বাড়িয়ে দিলে সলিউশনটা আইডিয়াল থাকবে না। আর আইডিয়াল সলিউশন যদি না হয়, বা আইডিয়াল বা আমি বলছি আইডিয়ালি ডাইলিউট, মানে আইডিয়ালি ডাইলিউট থাকবে না। এবার আইডিয়ালি ডাইলিউট সলিউশন যদি না হয়, তাহলে রাউস ল থেকে শুরু করে অনেক কিছুই তুমি আর ব্যবহার করতে পারছো না। অর্থাৎ আমাদের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের যে এক্সপ্রেশন গুলো ফাইনালি আমরা পেয়েছিলাম, সেই ফাইনাল এক্সপ্রেশনটা ডিরাইভ করতে গিয়ে যে অ্যাজাম্পশন নিতে হয়েছে, সেই অ্যাজাম্পশনের মধ্যে সার্টেনলি হচ্ছে তোমার কনসেন্ট্রেশনটা সাফিসিয়েন্টলি কম হতে হচ্ছে, যাতে করে সলিউশনটাকে তুমি আইডিয়ালি ডাইলিউট সলিউশন হিসেবে ব্যবহার করতে পারছো। আর যখন সলিউশনটা আইডিয়ালি ডাইলিউট সলিউশন, অর্থাৎ কনসেন্ট্রেশনটা খুব কম, তখন এলিভেশন অফ বয়লিং পয়েন্টের ম্যাগনিটিউড বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের ম্যাগনিটিউড যদি প্রচন্ড কম হয়ে যাচ্ছে, এবারে যদি তোমার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ভীষণ কম হয়, তার মেজারমেন্টের যে পার্সেন্টেজ অফ এরারটা খুব বেশি হবে, বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট যদি খুব কম হয়, তার ডিটারমিনেশনের পার্সেন্টেজ অফ এরারটা ভীষণ কম হবে। তাহলে পার্সেন্টেজ অফ এরার যদি খুব কম হয়ে যায়, তাহলে আলটিমেট যে মোলার মাসটা ডিটারমাইন তুমি করলে সেটাও তোমার এরোনিয়াস থেকে যাবে। ঠিক আছে, এই যে ব্যাপার। সেই জন্য ওই এলিভেশন অফ বয়লিং পয়েন্ট আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এই দুটো টেকনিক খুব একটা ভালো টেকনিক নয়। ঠিক আছে, কেন ভালো টেকনিক নয় তুমি নিশ্চয়ই বুঝতে পারলে, যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট যে ম্যাগনিটিউড গুলো, সেই ম্যাগনিটিউড গুলো এত কম হচ্ছে যে ওইটুকু জিনিস মেজারমেন্ট করতে গেলে তোমার অনেকটা পার্সেন্টেজ অফ এরার অনেক বেশি হবে, বা সেখান থেকে যে অ্যাভারেজ মোলার মাসটা তোমার বেরোবে সেটা হচ্ছে অনেকটা এরোনিয়াস হয়ে যাবে। আচ্ছা, সেই জন্য এবার আমি অসমোটিক প্রেসার মেজারমেন্ট যখন কাজে লাগাচ্ছি, দেখো অসমোটিক প্রেসার মেজারমেন্টের খেয়াল করে দেখো যে যেটা ভ্যান ডফ ইকুয়েশন, সেটা তো মেজর ইকুয়েশন। ভ্যান ডফ ইকুয়েশনের যেটা পপুলার ফর্মটা, সেটা কি না, অসমোটিক প্রেসার পাইটা হয়ে যাচ্ছে তোমার C2 ইন্টু RT। সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন সলিউশন, এইটা। হ্যাঁ, তো ভ্যান ডফ ইকুয়েশনে এইটা হচ্ছে অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার এটা হচ্ছে এইটা। আর তবে একটা টিপিক্যাল কেসে ধরো, টিপিক্যাল কেস কনসেন্ট্রেশনটা তুমি ভীষণ ডাইলিউট একটা কনসেন্ট্রেশন নাও, ধরো 0.001 মোল পার লিটার একটা তুমি সলিউশন নিচ্ছ। দেখো সলিউশনটাকে যথেষ্ট ডাইলিউট নেওয়া হয়েছে কিন্তু, ঠিক আছে, এই যে সলিউশনটা কিন্তু যথেষ্ট ডাইলিউট নেওয়া হয়েছে। ঠিক আছে, আর আচ্ছা তুমি যদি ধরো আমি আচ্ছা তার আগে একটা জিনিস বলি, ধরো ধরো এইটা যদি মানে অত ডাইলিউটও না, মানে তুমি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট যখন তুমি করেছিলে, তখন কনসেন্ট্রেশন গুলো দেখবে আগের দিনই করা হয়েছে, তো 0.1 মোল পার লিটার এরকম তোমার ধরা হয়েছে। একটা টিপিক্যাল কেসে কনসেন্ট্রেশন সলিড ইন সলিউশন ধরে নাও 0.1 মোল পার লিটার। তাহলে মোটামুটি ভাবে রুম টেম্পারেচারে বা 300 কেলভিনে, হ্যাঁ, যদি তোমার অসমোটিক প্রেসারটাকে দেখো, তাহলে কি হবে, তাহলে অ্যাট 300 কেলভিন পাইটা কত হচ্ছে দেখো, 0.1 মোল পার লিটার। আচ্ছা, আর এর ভ্যালুটা তুমি জাস্ট লিটার অ্যাটমসফিয়ার নিয়ে নাও, 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। টেম্পারেচারটা ধরে নাও তোমার 300 কেলভিন। তাহলে কি হচ্ছে দেখা, যে মোল ইনভার্স কাটলো, লিটার ইনভার্স লিটার কাটলো, কেলভিন ইনভার্স কেলভিন কাটলো, তাহলে উত্তরটা বেরোলো অ্যাটমসফিয়ারে। অ্যাটমসফিয়ার উত্তরটা বেরোচ্ছে তোমার 0.0246 অ্যাটমসফিয়ার, এইটা। আচ্ছা, এবারে এইটাকে যদি তুমি মিলিমিটারে ইঞ্চিতে করো, তাহলে সেটা হয়ে যাবে 0.0246 ইন্টু 760 মিলিমিটার ইঞ্চি। মানে তুমি যদি মার্কারি কালাম তুমি কনসিডার করতে, তাহলে যে হাইট ডিফারেন্স হবে সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এবারে এইটাকে তুমি যদি এর বদলে তুমি মার্কারির বদলে তুমি যদি এটা ধরো ব্যবহার করতে, মানে জল ব্যবহার করতে, তাহলে মার্কারি ডেন্সিটিটা 13.6 হয়। তাহলে জল ব্যবহার করলে এটা বেরোতে হচ্ছে, ধর 1 সেকেন্ড, আমার একটুখানি এটা ভুল হয়েছে, ক্যালকুলেশনটা ভুল হয়েছে। এটা হ্যাঁ, 2.46 হয়ে যাচ্ছে। মানে আমি এটা তো মানে ক্যালকুলেশনটা 0.001 ধরে করা ছিল, তো মানে এটা হচ্ছে ঠিকই বলেছো, এটা একটা 100 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। এটা এইটা হচ্ছে তোমার 100 একটা গুণ থাকবে।
এটা ইন্টু 10 স্কোয়ার, হ্যাঁ, এত অ্যাটমসফিয়ার, এত ইন্টু 10 স্কোয়ার মিলিমিটার এইচজি, এত ইন্টু 10 স্কোয়ার মিলিমিটার অফ H2O, এবং এইটা তুমি ক্যালকুলেট করে দেখো, এটা তোমার বেরিয়ে যাবে তোমার 25.4 মিটার, 25.4 মিটার এইচ। তার মানে ব্যাপারটা কি, এই যে অসমোটিক প্রেসারের জন্য তো তুমি দেখেছিলে একদিকে পিওর সলভেন্ট ছিল আর একদিকে সলিউশন ছিল, তাহলে পিওর সলভেন্ট এবং সলিউশন তাদের মধ্যে যে অ্যাকচুয়ালি হাইট ডিফারেন্স যেটা তৈরি হবে, সেই হাইট ডিফারেন্সটা যদি তুমি মানে প্রেসার ডিফারেন্স থেকে তো হাইট ডিফারেন্স তৈরি হবে, কারণ ডেল্টা পিটা বা পাইটা হচ্ছে এইচ রো জি, এইরকম ভাবে তুমি যদি লেখো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ওই পিওর সলভেন্ট সাইডে আর ওদিকে সলিউশন সাইডে যদি তুমি দেখো, তাহলে কি হয়েছে, পিওর সলভেন্ট সাইডে প্রেসার একটুখানি কমাতে হচ্ছে বা পিওর সলিউশন সাইডে প্রেসার একটুখানি বাড়াতে হচ্ছে। তাহলে সলিউশন সাইডে যে হাইটটা, সেটা সলভেন্ট সাইডে হাইটের তুলনায় প্রায় 25.4 মিটার বেশি। তাহলে 25.4 মিটার মানে বুঝতে পারছো একটা হিউজ, মানে মোরাললেস একটা 8 থেকে 10 তলা বাড়ির মতো উঁচু হয়ে যাবে। মানে যদি যে টিপিক্যাল সিচুয়েশনে তোমার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 1 ডিগ্রির জাস্ট একটা ফ্র্যাকশন হচ্ছে, সেই কনসেন্ট্রেশনে অসমোটিক প্রেসারটা তোমার কতটা হয়ে যাচ্ছে দেখো, 2.46 অ্যাটমসফিয়ার। তা 2.46 যদি অ্যাটমসফিয়ার হয়ে যায়, তাহলে তার জন্য একটা পিওর সলভেন্ট সাইড এবং সলিউশন সাইডের যে হাইট ডিফারেন্সটা আমি কনসিডার করেছিলাম, সেই হাইট ডিফারেন্সটা তৈরি হয়ে যাবে 25 মিটারের মতো। 25 মিটার মানে এটা একটা প্রায় 8 থেকে 10 তলা বাড়ির ছাদ। তা বুঝতে পারছো এটা এইটা এক্সপেরিমেন্টের করা খুব ডিফিকাল্ট, মানে দিস ইজ টু লার্জ টু বি determined in ordinary ল্যাবরেটরি কন্ডিশন। অর্ডিনারি ল্যাবরেটরি কন্ডিশনে এটা করা তোমার পক্ষে যা সম্ভব হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, যদি কনসেন্ট্রেশন অনেক কম করে ফেলতে, যদি এরকম হতো যে ইফ C2টা ধরো তোমার অফ দ্য অর্ডার অফ 0.001 মোল পার লিটার হতো, আর কনসেন্ট্রেশন তুমি অনেক কম করে ফেললে, তখন এই যে পাইটা তখন কি হবে, এটা 100 ভাগের 1 ভাগ হয়ে যাবে, তখন এটা 25.4 সেন্টিমিটার এইচজি হবে। এইটা দেখো 25.4 সেন্টিমিটার মানে হচ্ছে, তুমি পরিষ্কার বুঝতে পারছো ওই মোটামুটি ভাবে 10 ইঞ্চির মতো। আর 10 ইঞ্চি এটা কিন্তু মাপা খুব সহজ, দিস ইজ ইজি টু মেজার ইন অর্ডিনারি ল্যাবরেটরি কন্ডিশন। তার মানে তোমার অসমোটিক প্রেসার দিয়ে যদি তুমি মোলার মাস বা ইত্যাদি ডিটারমাইন করতে হয়, তাহলে অসমোটিক প্রেসারটা একটা মেজারেবল কোয়ান্টিটি হতে হবে। তো তাহলে এই মানে এবং সেটা তুমি মাপবে বেসিক্যালি হচ্ছে হাইট ডিফারেন্স থেকে। হাইট ডিফারেন্সটা 25 মিটার যদি হয়, সেটা তোমার পক্ষে সেই জায়গায় সেট আপ করা তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে অ্যাকচুয়ালি যেটা করতে হবে যে কনসেন্ট্রেশনটা প্রচন্ড কমিয়ে দাও, তারপরে হাইট ডিফারেন্সটা 25 সেন্টিমিটারের মতো হয়ে গেল, সেইটা কিন্তু খুব ইজিলি তুমি মেজার করে নিতে পারছো। কিন্তু এর জন্য একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমাকে একটা সলিউশন নিতে হচ্ছে, কারণ কনসেন্ট্রেশনটা বেশ কম। এবারে কথা হচ্ছে যে যে যেহেতু কনসেন্ট্রেশনটা খুব কম, এবারে কেউ যদি ডিরেক্টলি এই কনসেন্ট্রেশনের সলিউশন বানায়, তাহলে কি হচ্ছে, পরিমাণ খুব কম লাগবে। ধরো আমি কথার কথা বলছি, তুমি একটা অক্সালিক অ্যাসিডের সলিউশন বানাচ্ছ, জাস্ট সিম্পলি ভেবে নাও একটা অক্সালিক অ্যাসিডের সলিউশন তুমি বানাচ্ছ, তাহলে কিন্তু 100 ml 0.001 মোল পার লিটার অক্সালিক অ্যাসিড সলিউশন বানাতে চায়, তার ক্ষেত্রে লাগবে কত তোমার, তার ক্ষেত্রে তোমার মানে মোলার বা নর্মাল যাই বলে, যদি নর্মাল সলিউশন বানাতে চায়, তার পরিমাণ কত লাগবে, পরিমাণটা লাগবে হচ্ছে এই 0.0063 গ্রাম। তাহলে পরিষ্কার বুঝতে পারছে 0063 গ্রাম যখন তুমি ওজন করতে যাবে, সেই ওজনটা এতটাই কম ওজন, সেইটা করতে গিয়েও তোমার পার্সেন্টেজ বেরার খুব বেশি হবে। তোমাকে এটা দাঁড়াতে হচ্ছে যে ফর অর্ডিনারি সাবস্টেন্স হ্যাভিং lower molecular weight বা having lower molar mass, having lower molar mass, আমি অর্ডিনারি সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ইলেকট্রোলাইট, ইউরিয়া,
অক্সালিক অ্যাসিড এই টাইপের আর কি, অর্ডিনারি সাবস্টেন্স কনসিডার করছি, যার জন্য তোমার মোলার মাস হচ্ছে কম, মানে ফর অর্ডিনারি সাবস্টেন্স হ্যাভিং লোয়ার মোলার মাস, ভেরি স্মল amount of solute is needed to prepare a very dilute solution. খুব কম পরিমাণ লাগবে। একটা ভেরি ডাইলিউট সলিউশন, এই যে 0.001 মোল পার লিটার, এখন একটা ভেরি ডাইলিউট সলিউশন বানাতে গেলে খুব কম পরিমাণ লাগবে, সেই জন্য পার্সেন্ট অফ এরার উইল বি হাই। তোর পার্সেন্ট অফ এরার কিন্তু অনেকটা তোমার হাই হয়ে যাবে। খুব অল্প পরিমাণ মেজার করতে গিয়ে হ্যাঁ সামান্য ভুলটাও কিন্তু পার্সেন্ট অফ এরারটা অনেক তোমার বাড়িয়ে দিচ্ছে। এইটা আচ্ছা, তার মানে কি এত ডাইলিউট সলিউশন বানানো যায় না? সাডেনলি বানায়। লোকে কি করে না, সাকসেসিভ ডাইলিউশন করে করে বানায়। ধরো প্রথমে 0.1, ধরো তোমাকে যদি বলা হয় যে 0.001 নর্মাল অক্সালিক অ্যাসিড সলিউশন তুমি বানাবে, আমি নর্মালি বলছি 0.001 নর্মাল অক্সালিক অ্যাসিড সলিউশন তুমি বানাবে, কি করবে তুমি? প্রথমে 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড সলিউশন বানিয়ে নেবে, তার 10 ml নেবে, বাকি 90 ml জল দেবে 100 ml ভলিউমেট্রিকে, সেটা তোমার 10⁻² হলো। তারপরে তুমি আবার সেখান থেকে 10 ml নিলে, আবার 90 ml জল দিয়ে দিলে, সেখান থেকে 10⁻³ হলো। এইরকম ভাবে তোমায় করতে হচ্ছে। কিন্তু তাতে যেটা হচ্ছে দেখো যে অনেকটা পোর্শন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তুমি দেখো যেটা ব্যাপার, যে তুমি এই যে 100 ml 0.001 মোল পার লিটার সলিউশন বানাচ্ছ ফ্রম 0.1 মোল পার লিটার সলিউশন, রিকোয়ার্ড ভলিউমটা কত? রিকোয়ার্ড ভলিউম দেখো মাত্র 1 মিলিলিটার, তাই না? যেটা লাগছে শুধুমাত্র 1 মিলিলিটার বানাতে লাগছে, তাই না? নাকি মানে তুমি তো 100 টাইম ডাইলিউট করে ফেলছো। 100 টাইম ডাইলিউট করা মানে কি, বেসিক্যালি এর 1 ml তোমার লাগছে, তাহলে দেখো বাকি 99 ml কিন্তু ওয়েস্টেজ হচ্ছে। তাহলে রেস্ট 90 ml হচ্ছে কমপ্লিট ওয়েস্টেজ। তাহলে ব্যাপারটা দেখো যে প্রচন্ড ডাইলিউট সলিউশন বাই সাকসেসিভ ডাইলিউশন তুমি করতে পারো। ডিরেক্টলি করলে তো ওজনটাকে তো খুব কম লাগবে, তাহলে পার্সেন্টেজ অফ এরার যদি তোমার মানে পার্সেন্টেজ অফ এরারটা অনেক বেশি হয়ে যাবে। সেটাকে অ্যাভয়েড করার জন্য তুমি সাকসেসিভ ডাইলিউশন করে করে তুমি জাস্ট লোয়ার কনসেন্ট্রেশন সলিউশন বানাতে পারো। কিন্তু তার জন্য দেখতে পাওয়া যাচ্ছে যে তুমি 100 ml 0.1 নর্মাল অক্সালিক সলিউশন বানিয়েছো, তার 1 ml মাত্র কাজে লাগলো, 99 ml তোমার নষ্ট হলো। এবারে যদি এই যে সাবস্টেন্সটা তুমি মানে ইউজ করছো, এই সাবস্টেন্সটা যথেষ্ট দামি হয়, তার ক্ষেত্রে এই ম্যাক্সিমাম 99% যে নষ্ট হয়ে গেল, সেটা নিশ্চয়ই তুমি অ্যাফোর্ড করবে না, তাই না? কি বলছি বুঝতে পারছো অসুবিধাটা কোথায়? মানে যে সলিউটটা অ্যাড করছো ঠিক আছে, তোমার ল্যাবরেটরিতে তোমার খেয়াল থাকে না, মানে তুমি অত গুরুত্ব দাও না যে ঠিক আছে অনেক জিনিস নষ্ট হচ্ছে, তো কি বা এসে গেল। কিন্তু তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো যে যদি জিনিসটা খুব দামি হয়, তাহলে কিন্তু এই নষ্টটা কিন্তু সত্যি অনেকটাই নষ্ট। ঠিক আছে, এইটা ধরো তুমি সিলভার নাইটের সলিউশন তুমি একটা বানাবে, সেটা সাডেনলি হয়তো m/100 সলিউশন তুমি বানিয়েছো। m/100 সলিউশন কি হচ্ছে, মানে m/10 থেকে m/100 যদি বানাতে চাও, তাহলে সাকসেসিভ ডাইলিউট করে তুমি বানাতে পারো। কিন্তু তার জন্য দেখা যাবে যে যদি অল্প পরিমাণ তোমার লাগে, তাহলে দেখা যায় একটা বড় পোর্শনই তোমার নষ্ট হয়ে যায়, তাহলে সেটা তুমি চাইবে না। তাহলে উপায়টা কি? আচ্ছা, কিন্তু উল্টো দিকে দেখো, বাট ফর এ সলিউশন অফ macromolecule, amount of solute needed to make a very dilute solution is quite large. যদি একটা ম্যাক্রোমলিকুল তুমি নাও, তাহলে তার ক্ষেত্রে কিন্তু ওই ভীষণ ডাইলিউট সলিউশন বানাতে গিয়েও কিন্তু তোমার যথেষ্ট বেশি পরিমাণে সলিউট লাগবে। ধরো আমি এরকম বললাম যে সাপোজ একটা ম্যাক্রোমলিকুল তুমি কনসিডার, সাপোজ দ্যার ইজ এ ম্যাক্রোমলিকুল যার
মোলার মাসটা হচ্ছে ধরো 20,000-এর মতো, 20,000 গ্রাম পার মোল, এইটা। তাহলে এর ক্ষেত্রে টু প্রিপেয়ার 100 ml 0.001 molar solution, amount needed কত হবে? মানে এটা বেসিক্যালি তোমার দেখো 10⁻³ মানে 1000 ভাগ, আবার এখানে 10 ভাগ, মানে তোমার 10,000 ভাগের 1 ভাগ হলে কত লাগে? 2 গ্রাম লাগছে, তাই না? 2 গ্রাম লাগছে না? তাহলে মোলার মাস যদি 20,000 হয়, তার মানে 1 লিটার 1 মোলার বানাতে তোমার লাগবে হচ্ছে 20,000 গ্রাম। তাহলে 100 ml বানাতে লাগবে 2,000 গ্রাম, আর 0.001 মোলার হয়ে গেলে আবার 1000 ভাগের 1 ভাগে 2 গ্রাম লাগবে। তাহলে 2 গ্রাম লাগে। দেখো 2 গ্রাম খুব সুন্দর করে তুমি ওজন করতে পারবে, তাই না? বোঝা গেল? তার মানে দেখো তুমি ডাইলিউট সলিউশনও বানালে, এবং যে পরিমাণটা লাগছে সেই পরিমাণটা যথেষ্ট যাতে তোমার ওজন করতে কোনো ভুল হবে না। তার মানে বোঝা গেল কি যে অসমোটিক প্রেসার মেজারমেন্ট এই টেকনিকটা দারুণ ভালো করে কাজ করবে ম্যাক্রোমলিকুলের জাস্ট মোলার মাস ডিটারমিনেশনের জন্য। আর এখানে একটা জিনিস বলে নিই যে ম্যাক্রোমলিকুলের ক্ষেত্রে যখন মোলার মাস নিয়ে আমি কথাবার্তা বলি, তার বিভিন্ন রকমের মোলার মাস হয়। তার তুমি আসলে কোনো পলিমার সলিউশন বা ম্যাক্রোমলিকুলের ক্ষেত্রে যেটা হয় যে তোমার অ্যাভারেজ মোলার মাস নিয়ে কথাবার্তা বলতে হয়, কারণ এই পার্টিকুলার কেসে যখন একটা পলিমার যখন তুমি তৈরি করছো, একটা ম্যাক্রোমলিকুল তৈরি করছো, তখন একটা ফ্রি রেডিক্যাল চেইন মেকানিজমে তুমি একটা ম্যাক্রোমলিকুল তৈরি করছো। চেন টার্মিনেশনটা তুমি কিন্তু কন্ট্রোল করতে পারবে না। চেন টার্মিনেশনটা যদি কন্ট্রোল করতে না পারো, তাহলে তুমি দেখবে সেখান থেকে তোমার ওই মানে মানে যে অ্যাকচুয়ালি পলিমারটা তৈরি হবে তার বিভিন্ন বিভিন্ন মোলার মাস থাকবে, অর্থাৎ স্যাম্পেলটা ইউজুয়ালি পলিডিসপার্স হবে। ঠিক আছে? সেজন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে অ্যাভারেজ মোলার মাস বের করবে, আর যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টিজ দিয়ে যে অ্যাভারেজ মোলার মাস ডিটারমিনেশনটা করতে হয় সেটা সব থেকে নাম্বার অ্যাভারেজ মোলার মাস। কারণ অ্যাভারেজ মোলার মাস অনেক রকম হয়, নাম্বার অ্যাভারেজ হয়, মাস অ্যাভারেজ হয়, ভিসকোসিটি অ্যাভারেজ হয়, সেডিমেন্টেশন অ্যাভারেজ হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে অসমোটিক প্রেসার মেজারমেন্ট এবং অন্যান্য কোয়ালিটেটিভ প্রপার্টিজ দিয়ে যে অ্যাভারেজ মোলার মাসটা ডিটারমাইন করা যায় সেটা হচ্ছে নাম্বার অ্যাভারেজ মোলার মাস। তার মানে নাম্বার অ্যাভারেজ molar mass can be determined by osmotic pressure measurement. তোমাদের পরবর্তীকালে পলিমার আছে, মানে পলিমারটা যদি ক্যালকাটা ইউনিভার্সিটি 6 সেমিস্টারে পলিমারটা লোকে এখন নিতে চায় না, কারণ তার অল্টারনেটিভ একটা আছে, সেটা হচ্ছে তোমার ডিজার্টেশন বলে একটা জিনিস আছে। কিন্তু আদার দেন ক্যালকাটা ইউনিভার্সিটি পলিমারটা তোমার আছে, এবং সেটা মোরালে সেটা কম্পালসারি পেপারের মতোই আর কি। সেখানে তোমার এই বিভিন্ন মোলার মাস নিয়ে অ্যাভারেজ মোলার মাস নিয়ে খুব ডিটেল কথাবার্তা সেখানে বলা হবে আর এটা। আমরা জাস্ট মানে শুধুমাত্র ওই নাম্বার অ্যাভারেজ মোলার মাসটা কেমন করে অসমোটিক প্রেসার মেজারমেন্ট থেকে করে ফেলা যাচ্ছে সেইটুকু জাস্ট দেখা। আচ্ছা, একটা জিনিস বলি প্রথমে, এই যে ভ্যান ডপ ইকুয়েশনটা ছিল পাই ইকুয়াল টু তোমার C2RT। আচ্ছা, মানে C2টা কি না, নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট ডিভাইডেড বাই টোটাল ভলিউম ইন্টু RT, এইটা। আচ্ছা, এবারে এই নাম্বার অফ মোলসটা হচ্ছে তুমি কতটা পরিমাণ নিয়েছো তাকে তুমি তার মোলার মাস দিয়ে ভাগ করলে তার নাম্বার অফ মোলস বেরিয়ে গেল। এখানে RT/V যেমন আছে এইটা। তাহলে এবারে দেখো এই যে W2/V এইটা যদি আলাদা করে নাও, এখানে RT/M2 যদি করো, দেখো এইখানে W2/Vটা হচ্ছে জাস্ট সিম্পলি ডেনসিটি হয়ে গেল, একটা ডেনসিটিটাকে তুমি চাইলে ρ2 লিখতে পারো, ρ2 ইন্টু RT/M2 এইটা, বা তুমি এরকম একটা ইকুয়েশন পেলে π/ρ2 এইটা হচ্ছে RT/M2 এইটা হলো। আচ্ছা, এই যে ইকুয়েশনটা একটা ভ্যান ডপ ইকুয়েশন থেকে আসছে, দিস ইকুয়েশন ইজ ট্রু বা ইজ ভ্যালিড ফর আইডিয়ালি ডাইলিউট সলিউশন। কারণ তুমি খেয়াল করে দেখবে যখন অসমোটিক প্রেসার এই এক্সপ্রেশনটা ভ্যান ডপ ইকুয়েশনটা আর কি ডিরাইভ করা হয়েছে,
সেখানে কিন্তু সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট এটা ধরে ডিটারমাইন করা হয়েছে আর এটা, ঠিক আছে? তাহলে যখন সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট তখন পাই বাই রুট টু সেটা হচ্ছে RT বাই M2 এরকম হয়ে যাবে এটা। আচ্ছা, কিন্তু বাস্তবে জিনিসটা এরকম নয়। বাস্তবে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই যে তোমার বাট মানে এই যে ইকুয়েশনটা মানে এই যে ইকুয়েশনটা তুমি লিখলে ভ্যান ডফ ইকুয়েশন থেকে, এটা কিন্তু ভ্যালিড ফর আইডিয়াল আর আইডিয়ালি ডাইলিউট সলিউশন। তাহলে বাট ফর নন আইডিয়াল সলিউশন কেমন দেখতে এটা? ফর ফর নন আইডিয়াল সলিউশন পাই বাই রো টুটা সেটা একটা ভিরিয়াল ইকুয়েশন ওবে করে। প্রথম টার্মটা সার্টেনলি হচ্ছে RT বাই M2 থাকে, তারপরে কতগুলো কারেকশন টার্ম থাকে। একটা হচ্ছে A2 RT ইন্টু রো টু প্লাস A3 RT ইন্টু রো টু তার স্কোয়ার বা ডট ডট ডট। এটা একটা ভিরিয়াল ইকুয়েশনের মতো, এটা ভিরিয়াল ইকুয়েশন বা ডেনসিটির একটা ভিরিয়াল ইকুয়েশনের মতো জিনিসটা দেখতে হচ্ছে এইটা। এই যে ইকুয়েশনটা এটাকে বলা হচ্ছে মায়ার ম্যাকমিলান ইকুয়েশন, মানে মায়ার এবং ম্যাকমিলান তারা এরকম একটা এক্সপ্রেশন বের করেছিলেন, মায়ার ম্যাকমিলান ইকুয়েশন। আচ্ছা, এবারে যদি সলিউশনের কনসেন্ট্রেশনটা খুব বেশি না হয়, if the solution is not very concentrated, then we can write পাই বাই রো টুটা জাস্ট এটাকে লিনিয়ারাইজ করে নিলে RT বাই M2 রইল প্লাস A2 RT ইন্টু রো টু এই পর্যন্ত লেখা হলো। এই পরের টার্মটা কিন্তু বাদ দিচ্ছে, মানে যেটা হয় না যে যখন তুমি ভিরিয়াল ইকুয়েশন কোন একটা রিয়েল গ্যাসের ক্ষেত্রে লিখেছো, হ্যাঁ, তখন তোমার ওই বাঁদিকে ভি বার বা জেড যাই বলো না কেন সেইটা তোমার এই সামথিং কনস্ট্যান্ট প্লাস পি স্কোয়ার প্লাস পি কিউব এইভাবে আসছিল। তাহলে তোমার ওই পি স্কোয়ার পি কিউব ইত্যাদি টার্মগুলোকে তুমি জাস্ট ইগনোর করতে পারছো যখন কনসেন্ট্রেশনটা সাফিসিয়েন্টলি কম হচ্ছে, ঠিক আছে? তাহলে পাই বাই রো টু সেটা হচ্ছে RT বাই M2 প্লাস A2 RT ইন্টু রো টু এই ধরনের দেখতে হবে এটা। আচ্ছা, এবারে এইটা করে তুমি জাস্ট প্লট করো। আর যেখানে এখানে বলে নি এখানে A2টাকে বলা হচ্ছে তোমার সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্ট, এখানে এটা একটা ভিরিয়াল কোএফিসিয়েন্টের মতো দেখতে, এটা সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্ট এই পার্টিকুলার সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এবারে আচ্ছা আমি আমি ছবি টবি আঁকার আগে না এই A2 সম্বন্ধে দু একটা কথাবার্তা বলি। মানে এই যে A2টা সেটা হচ্ছে সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্ট, এইটা কিন্তু তোমার মানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা এটা ডিপেন্ড করবে সলিউট সলভেন্ট তাদের ইন্টারাকশনের উপরে। এটা ডিপেন্ডস অন দ্য নেচার অফ solute and solvent and also on temperature, also on temperature এটা, ঠিক আছে? আচ্ছা, এবারে তোমার এই এই এটুটা মানে তুমি যখন দেখবে যে ধরো একটা সলভেন্টের নেচারটা মানে ধরো ইন্টারাকশনটা যদি ফেভারেবল হয়, হুম, তখন তোমার মানে ইন্টারাকশন ফেভারেবল মানে যদি সলেবল হয় আর কি, তখন এটুটা নেগেটিভ হয়। যখন তোমার ইন্টারাকশনটা ফেভারেবল নয় তখন এটুটা হচ্ছে পজিটিভ হয়। একটা পার্টিকুলার টেম্পারেচার আছে যেখানে তোমার এটুটা জিরো হয় তাকে তাকে ফ্লোরিথিটা টেম্পারেচার বলে। হ্যাঁ, তার মানে ধরো মানে মানে কি বলে ফেভারেবল ইন্টারাকশন, ফেভারেবল সলভেন্ট সলিউট ইন্টারাকশন, তখন এটুটাকে নেগেটিভ ধরতে হয়। আর আনফেভারেবল সলভেন্ট মানে যেখানে ইনসলিউবল থেকে যায় আর কি, সলিউট ইন্টারাকশন, এটুটা গ্রেটার দ্যান জিরো হয়। আচ্ছা, এবারে দেখো ফেভারেবল থেকে যখন আনফেভারেবল হবে অর্থাৎ কমপ্লিটলি সলেবল থেকে যখন ইনসলেবল হতে চাইবে, সেটাকে করার জন্য তোমার টেম্পারেচার বাড়াতে হবে। তাহলে সলভেন্ট সলিড ইন্টারাকশনটা লো টেম্পারেচারে বেটার হয়,
টেম্পারেচার বাড়ালে কি হয়, সেই ইন্টারাকশনটা কমবে, কমে 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 যখন সে ইনসলুবল হয়ে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ এই এটুটা জাস্ট পজিটিভ হয়ে যাওয়ার চেষ্টা করে, তার মাঝে একটা সময় থাকবে যেখানে এটুটা জিরো হচ্ছে। অ্যাট এ টেম্পারেচার থিটা এটু ইকুয়াল টু জিরো, এই থিটাটাকে বলা হচ্ছে ফ্লোরি থিটা টেম্পারেচার। ফ্লোরি থিটা টেম্পারেচার, এটা সম্বন্ধে দু চারটে কথাবার্তা বললাম। আচ্ছা দেখো, এবারে আমাদের যেটা অ্যাকচুয়ালি লাগবে, এটা পলিমারে ফ্লোরি থিটা টেম্পারেচার অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তাহলে পাই বাই রো টু, সেটাকে যখন তুমি রো টুর রেসপেক্টে প্লট করছো, এইটা কি হচ্ছে, একটা স্ট্রেট লাইন হচ্ছে, স্ট্রেট লাইন হচ্ছে, যা স্লোপটা হয়ে গেল তোমার এ টু ইন্টু আর টি, আর ইন্টারসেপ্টটা হয়ে গেল তোমার বেসিক্যালি আর টি বাই এম টু। তার মানে কি হলো দেখো, যে যদি তুমি রো টুটাকে টেন্স টু জিরো করো, তাহলে পাই বাই রো টুর যে ভ্যালুটা সেটাই আর টি বাই এম টু। তার মানে কি দাঁড়াচ্ছে, যে লিমিট রো টু টেন্স টু জিরো যখন হচ্ছে, তখন পাই বাই রো টু এইটা হয়ে গেল তোমার আর টি বাই এম টু। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে, পাই বাই রো টু ভার্সেস রো টু প্লট করতে হবে, একটা স্ট্রেট লাইন দেবে, স্ট্রেট লাইন থেকে ইন্টারসেপ্টটাকে বের করতে হবে। সেইখান থেকে দেখো এম টুটা তুমি পেয়ে যাচ্ছে কেমন করে, আর টি ডিভাইডেড বাই লিমিট রো টু টেন্স টু জিরো ইন্টু পাই বাই রো টু। তাহলে এইটা থেকে তুমি জাস্ট দেখো অ্যাকচুয়ালি অ্যাভারেজ মোলার মাসটাকে ডিটারমাইন করতে পারলে। এটা হচ্ছে তোমার অ্যাভারেজ মোলার মাসটা, এরকম ভাবে তুমি ডিটারমাইন করে ফেলতে পারলে। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ মোলার মাস ডিটারমাইন করার জাস্ট রাস্তাটা হচ্ছে এইটা, এবং এই যে অ্যাভারেজ মোলার মাসটা সেটা অ্যাকচুয়ালি তোমার নাম্বার অ্যাভারেজ মোলার মাস। তাহলে ফর্মুলাটা কি না, তোমার জাস্ট এইখান থেকে যদি তুমি এম টুটাকে সরাসরি বের করতে চাইছে, এম টুটা বেসিক্যালি হচ্ছে আর টি বাই পাই বাই রো টু। কিন্তু এইটা কখন সত্যি, যখন ভ্যান ডাফ ইকুয়েশনটা ভ্যালিড হবে। কিন্তু ভ্যান ডাফ ইকুয়েশন যে কোনো মুহূর্তে ভ্যালিড নয়, লো কনসেন্ট্রেশনে শুধুমাত্র ভ্যালিড। সেই জন্য আমরা এটা করলাম যে পাই বাই রো টুটা সত্যি সত্যি আর টি বাই এম টু দেবে অনলি হয় যখন রো টুটা টেন্স টু জিরো, অর্থাৎ কনসেন্ট্রেশনটা টেন্স টু জিরো বা টেন্সিটিটা টেন্স টু জিরো। তা তোমাকে সেইখান থেকে ইন্টারসেপ্টটাকে বের করে নিতে হচ্ছে। ইন্টারসেপ্টটাকে বের করে নেওয়ার পরে এখান থেকে তুমি মোলার মাস অফ দ্য সলিডটাকে বের করে ফেলতে পারছো আর টি বাই লিমিট রো টু টেন্স টু জিরো পাই বাই রো টু, এই ফর্মুলা থেকে। আচ্ছা, এইখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে যে सर अगर भेज देंगे হ্যাঁ দেখো, ঠিক আছে, ঠিক আছে, স্যার একবার একটু এই পেজটার আগের পেজটা একবার একটু দেখাবেন। দেখো বুঝছেন। তাহলে দেখো, তাহলে যেটা কথা হচ্ছে যে অ্যাভারেজ মোলার মাস, the particular type of the particular type of average molar mass of a polymeric solution that can be determined by measurement of any qualitative property such as osmotic pressure is the number average molar mass। যে নাম্বার অ্যাভারেজ মোলার মাসটা এইরকম ভাবে ডিফাইন করা হয়, ধরো নাম্বার অ্যাভারেজ মোলার মাস এইটা হচ্ছে কিছুই না, ধরো নাম্বার অফ, মানে এটাকে জাস্ট এইভাবে লিখতে পারো, সামেশন ওভার আই এন আই এম আই বাই সামেশন ওভার আই এন আই। মানে ধরো একটা পলিমারিক স্যাম্পল তুমি কনসিডার করেছো, যেখানে N1 মোলস অফ এ পলিমার আছে যার মোলার মাস M1, N2 মোলস অফ এ পলিমার আছে যার
মোলার মাস হচ্ছে M2 ইত্যাদি ইত্যাদি, তাহলে যেটা হচ্ছে উপরটা হয়ে যাবে টোটাল মাস আর নিচে হয়ে যাচ্ছে টোটাল নাম্বার অফ মোলস। এইটা হচ্ছে তোমার নাম্বার অ্যাভারেজ মোলার মাস। এই নাম্বার অ্যাভারেজ মোলার মাসটা তুমি ডিটারমাইন করতে পারো যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টিজ মেজারমেন্ট করে। কারণ যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টি সেটা হচ্ছে নেচার অফ দ্য সলিড তার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে নাম্বার অফ সলিড পার্টিকেলস তার উপরে আর কি। সেখানে অসমোটিক প্রেশার বলো বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, যে কোনো দিয়েই তুমি যখন মোলার মাস ডিটারমাইন করো সেটা যদি পলিমার স্যাম্পেলের ক্ষেত্রে সেটা ব্যবহার করো, সেটা বেসিক্যালি নাম্বার অ্যাভারেজ মোলার মাস। এবারে যদি এরকম সিচুয়েশন হয় কোনো একটা লো মলিকুলার ওয়েট কোনো একটা সাবস্টেন্স তুমি ইউজ করছো, সেক্ষেত্রে তো একটা পিওর মানে ফিক্সড একটা তার মোলার মাস আছে, তার ক্ষেত্রে তার নাম্বার অ্যাভারেজ, ওয়েট অ্যাভারেজ, সেডিমেন্টেশন অ্যাভারেজ, ভিস্কোসিটি অ্যাভারেজ আলাদা করার দরকার নেই। হ্যাঁ, তখন ক্ষেত্রে তো মানে মোলার মাস ডিটারমাইন্ড হলো। কিন্তু পলিমারিক স্যাম্পল যেগুলো বেসিক্যালি পলিডিসপার্স, যেটা বেসিক্যালি যে মিক্সচার বা যে সলিউশন অফ পলিমার ইউনিটস হ্যাভিং ডিফারেন্ট মোলার মাসেস, তখন তোমাকে অ্যাভারেজ মোলার মাস নিয়ে কথাবার্তা বলতে হবে। অ্যাভারেজ মোলার মাস অনেক রকমের হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে নাম্বার অ্যাভারেজ মোলার মাস। এই নাম্বার অ্যাভারেজ মোলার মাসটা তুমি আসলে কোয়ালিটেটিভ প্রপার্টিজ মেজারমেন্ট করে যে মোলার মাসটা তুমি ডিটারমাইন করো, অ্যাভারেজ মোলার মাসটা ডিটারমাইন করো, সেটা হচ্ছে নাম্বার অ্যাভারেজ মোলার। ঠিক আছে, বোঝানো গেছে জিনিসটা? ঠিক আছে তো? হ্যাঁ। তাহলে অন্যান্য যে তোমার অ্যাভারেজ মোলার মাস গুলো, সেইগুলো আমরা পলিমার যখন পড়বো তখন আলোচনা করবো, সেটা এই কনটেক্সটে আমার কোনোভাবে লাগছে না। এইটা একটা পার্ট। আচ্ছা, তাহলে নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ইন্টাররিলেশন অ্যামাং ভ্যারিয়াস কোয়ালিটেটিভ প্রপার্টি। ইন্টাররিলেশন অ্যামাং ভ্যারিয়াস কোয়ালিটেটিভ প্রপার্টি। আচ্ছা, দেখো তোমার এই যে চারটে কোয়ালিটেটিভ প্রপার্টিজ আছে, তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এইটা। আর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার এইরকম ভাবে লেখা যায় যে পিওর সলভেন্টের ভেপার প্রেশার যদি পি স্টার হয়, সলিউশনের ভেপার প্রেশার যদি পি হয়, তাহলে পি স্টার মাইনাস পি বাই পি স্টার, এটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এইটাকে তুমি জাস্ট এক্স এর সঙ্গে সমান করতে পারবে। তো সবটাই হচ্ছে ফর ডাইলিউট সলিউশন, মানে ফর আইডিয়ালি ডাইলিউট সলিউশন এরকম দেখতে। আর এলিভেশন অফ বয়লিং পয়েন্টটা কেমন? এলিভেশন অফ বয়লিং পয়েন্ট সেটা ডেল্টা টিভি দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। সেটা যখন তুমি এক্স টু টার্মসে লিখবে, সেটা দেখবে যখন ডেরিভেশনটা গুলো করা হয়েছিল তার মাঝে একটা স্টেপে এক্স টু ছিল, সেই এক্স টুটাকে তখন মোলারিটির ফর্মে এক্সপ্রেস করা হয়। তাহলে টি আর টিভি স্টারটা স্কোয়ার বাই ডেল্টা এইচ বা স্টার ভেপোরাইজেশন, এটা মানে পিওর যে সলভেন্ট তার ভেপোরাইজেশনের যে এনথালপিক চেঞ্জটা, এইটা। হ্যাঁ, কার জন্য না তোমার বেসিক্যালি পিওর সলভেন্টের জন্য ইন্টু এক্স টু, এটা 1 নম্বর ইকুয়েশন। এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। 3 নম্বর হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। মাইনাস ডেল্টা টি এফ, সেটা কত হয় না আর টি এফ স্টারটা স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা এইচ বার স্টার। এখানে যে কনডেনসেশন প্রসেস হবে বা ফিউশন প্রসেস হবে, এটা ফিউশন। এইটা কার জন্য না এই ফিউশনটা হবে হচ্ছে তোমার, এইটাকে এইভাবে লেখা উচিত, এটাকে মানে এটা না, মানে প্রসেসটা হচ্ছে ভেপোরাইজেশন প্রসেস, এটাকে এইভাবে লিখি ডেল্টা ভেপোরাইজেশন এইচ বা স্টার তোমার 1। আর পরেরটা যখন ফিউশন প্রসেসটাকে লিখি সেই রকম ভাবে লিখি ডেল্টা ফিউশন এইচ বার স্টার 1 পিওর সলভেন্টের জন্য ইন্টু এক্স টু, এটা তোমার 3 নম্বর ইকুয়েশন। আর
4 নম্বর দেখো তোমার অসমোটিক প্রেসার, যেটা অসমোটিক প্রেসার পাইটা, সেটাকে এমনি C2RT হিসেবে লিখি, কিন্তু C2RT তে যাওয়ার আগে এরকম একটা ফর্মুলা লেখা হয়, N1RT, N হচ্ছে সলভেন্টের নাম্বার অফ মোলস, N1RT বাই তোমার V ইন্টু X2, এরকম ভাবে লেখা হয়। তাহলে 4 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আমি এইরকম ভাবে লিখলাম কেন, যে যখন আমি ইন্টার রিলেশনস গুলোকে বের করব তখন তো জাস্ট মানে মানে এই প্রত্যেকটা জায়গাতে একটা কমন টার্ম থাকবে, কমন টার্মটা থেকে প্রত্যেক ক্ষেত্রে তোমার X2 আছে। তাহলে আমি জাস্ট 1 নম্বর থেকে X2 আর 2 নম্বর থেকে X2 বের করে যদি আমি সমান করে দিই, তাহলে করসপন্ডিং সম্পর্কগুলো পাওয়া যাবে। তাহলে জাস্ট যেটা কথা হচ্ছে যে যে এই X2 টার্মটা হচ্ছে কমন ইন অল দ্য 4 ইকুয়েশন। all the 4 equation. তাহলে find X2 from any of 2 equations and equate. This will give 6 interrelations. মানে চারটে ইকুয়েশন আছে, সেই চারটে ইকুয়েশন থেকে তোমাকে জাস্ট দুটো করে নিয়ে একটা করে ইকুয়েশন যদি তুমি তৈরি করতে হয়, তাহলে 4C2, তাহলে 4C2 করলে সেটা হচ্ছে 6টা হয়ে যাবে। তাহলে 6টা এই ধরনের তুমি ইন্টাররিলেশনস পেয়ে যাবে। তাহলে অ্যাজ ফর এক্সাম্পল তুমি যদি এরকম করো, আমি প্রথমটাই বলছি, তুমি মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের সঙ্গে তোমাকে তাহলে বয়লিং পয়েন্টের সম্পর্ক বের করতে বলবো। তাহলে কি খুব সহজ ব্যাপার। তাহলে ধর আমি একটা তোমাকে করে দেখাচ্ছি, ফ্রম ইকুয়েশন 1 and 2 দেখো এই ডেল্টা টিভিটা এইটা জাস্ট তোমার আর টিভি স্টার তার স্কোয়ার, আর টিভি স্টার তার স্কোয়ার ডিভাইডেড বাই এনথালপি অফ ভেপোরাইজেশন অফ দ্য পিওর সলভেন্ট, এইটা তার সঙ্গে X2 ছিল, তাহলে X2 এর জায়গায় তুমি পি স্টার মাইনাস পি বাই পি স্টার বসিয়ে দাও। এটা তাহলে কি দেখো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের সঙ্গে তুমি ফ্রিজিং পয়েন্টের সম্পর্ক পেয়ে গেলে। ঠিক একই রকম করে সিমিলারলি ধরো মাইনাস ডেল্টা টিএফ, আর টিএফ স্টার তার স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা ফিউশন ইন্টু এইচ বার স্টার 1, এইটা তার সঙ্গে তোমার ওই পি স্টার মাইনাস পি বাই পি স্টার, এইটা। তারপরে ধরো তুমি টিবি আর টিবি স্টার মানে এর সম্পর্ক তুমি বের করতে পারো, মানে ডেল্টা টিবি আর মানে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের সম্পর্ক তুমি বের করতে পারো। ধরো ডেল্টা টিবিতে যখন তুমি ক্যালকুলেট করছো, সেটা হচ্ছে আর টিবি স্টার তার স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা ভেপোরাইজেশন এইচ বার স্টার 1, এইটা তার সঙ্গে X2 থাকবে। X2টাকে তুমি কেমন করে রিপ্লেস করে ফেলতে পারো, ডেল্টা ফিউশন এইচ বার স্টার 1 বাই আর টিবি স্টার তার স্কোয়ার ইন্টু মাইনাস ডেল্টা টিএফ। এই যে এখান থেকে কি করলে তুমি X2টাকে বের করে নাও, X2টা হচ্ছে যে ডেল্টা ফিউশন হ্যাঁ ইন্টু ডেল্টা টিএফ, এটা হচ্ছে মাইনাস থাকবে ইন্টু আর টিএফ তার স্কোয়ার, এটা তাহলে এটা আর টিএফ স্কোয়ারটা নিচে, আর টিবি না আর টিএফ সরি, আর টিএফ স্টার স্কোয়ারটা হচ্ছে তোমার নিচে রয়ে গেল এখান থেকে, আর উপরে চলে গেল হচ্ছে মাইনাস ডেল্টা টিএফ আর ডেল্টা এইচ বার ফিউশন, ডেল্টা এইচ বার এইটা। তো এখানে দু একটা জিনিস তুমি চাইলে কেটে দিতে পারো, আর গুলো কেটে তুমি দিলে আর কি, ধরো এখানে এখানে 8টা আর এখানে 8টা তুমি ধরো কেটে দিলে, তা কেটে দিলে দেখো তুমি এখান থেকে বেসিক্যালি এই এলিভেশন অফ বয়লিং পয়েন্ট থেকে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের সম্পর্ক পেয়ে গেলে অ্যান্ড সো অন। বাকি আর তিনটে তোমার ধরো বলে দিচ্ছি না, মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের সঙ্গে বয়লিং পয়েন্টের সম্পর্ক, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের সঙ্গে ফ্রিজিং পয়েন্টের সম্পর্ক, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের সঙ্গে অসমোটিক প্রেসারের সম্পর্ক, এই তিনটে হলো। তারপরে এলিভেশন অফ বয়লিং পয়েন্টের সঙ্গে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের সম্পর্ক, এলিভেশন অফ বয়লিং পয়েন্টের সঙ্গে অসমোটিক প্রেসারের সম্পর্ক, ফাইনালি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের সঙ্গে তোমার অসমোটিক প্রেসারের সম্পর্ক। তাহলে এই টাইপের 6টা ইকুয়েশন তুমি পেয়ে যেতে পারো। ঠিক আছে, বোঝা গেল তাহলে ইন্টার রিলেশনস গুলো তুমি কেমন করে করছো। ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে।
নেক্সট যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে তোমার qualitative properties for electrolytic solution, সেখান থেকে ভ্যান ডট ফ্যাক্টর। আচ্ছা দেখো তাহলে যে কোয়ালিটেটিভ প্রপার্টিজ গুলো আমি কনসিডার করেছি সেইগুলো মূলত নন ইলেকট্রোলাইটের জন্য। আচ্ছা এবারে তুমি জানো যে কোয়ালিটেটিভ প্রপার্টিজ কিন্তু নাম্বার অফ পার্টিকেল বাড়ার সাথে সাথে বাড়ে আছে। তাহলে যেটা ইম্পর্টেন্ট যে কোয়ালিটেটিভ প্রপার্টিজ সেটা ইনক্রিজ করে উইথ ইনক্রিজ ইন নাম্বার অফ পার্টিকেল। Properties increases with increase in number of particles. আচ্ছা এবারে in case of electrolytic solution number of particles in case of electrolytic solution number of particles increases due to dissociation. Electrolytic solution dissociate করবে সেটা নাম্বার অফ পার্টিকেল সময় ইনক্রিজ করবে, হেন্স extent of qualitative properties also increases. যখন ইলেকট্রোলাইটিক সলিউশন তাহলে সোডিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট করছে আর ডিসোসিয়েট করছে না, যদি ডিসোসিয়েট করে তাহলে একটা থেকে যদি ফুল ডিসোসিয়েট করে তাহলে একটা পার্টিকেল থেকে দুটো পার্টিকেল তুমি পেলে। এবারে কোয়ালিটেটিভ প্রপার্টিগুলো নাম্বার অফ পার্টিকেলসের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে তুমি যদি ধরো সোডিয়াম ক্লোরাইডের অসমোটিক প্রেসার মাপো তাহলে তোমার যা এক্সপেকটেশন ছিল নন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তার প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ মানে এবারে এক্স্যাক্টলি দ্বিগুণ হয় কিনা বা তার অন্যান্য এফেক্ট আছে কিনা সেটা আমি পরে বলছি। যেটা কথা হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টিগুলো তোমার বাড়বে, এটা হচ্ছে মোদ্দা কথা। তাহলে ডিসোসিয়েশনের জন্য নাম্বার অফ পার্টিকেলস বাড়ছে, সেই জন্য তোমার কোয়ালিটেটিভ প্রপার্টিটা তোমার বাড়ছে। তাহলে এবারে সেখানে যেটা করতে পারি যে আমি একটা ভ্যান ডট ফ্যাক্টর ডিফাইন করতে পারি। ফ্যাক্টর যেটাকে আই দিয়ে এক্সপ্রেস করা হয়, এইটাতে একটা রেশিও নেব আমি যে তোমার এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ এ পার্টিকুলার কোয়ালিটেটিভ প্রপার্টি, এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ এ পার্টিকুলার কোয়ালিটেটিভ প্রপার্টি, চারটের মধ্যে যে কোনো একটাকে তুমি চুজ করো। পার্টিকুলার কোয়ালিটেটিভ প্রপার্টি experimental value of a particular qualitative property divided by value of that particular qualitative property, মানে উপরে অসমোটিক প্রেসার হলে নিচে অসমোটিক প্রেসার নেব, উপরে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হলে নিচে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট নেব। ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার qualitative property কিন্তু মানে সেটা হচ্ছে যখন ইলেকট্রোলাইট তখন নন ইলেকট্রোলাইট হবে। ফর নন ইলেকট্রোলাইটিক সলিউশন with the same concentration. with the same মানে একই কনসেন্ট্রেশন, ধরো তুমি ইউরিয়া নিয়েছো আর ওই একই কনসেন্ট্রেশনে সোডিয়াম ক্লোরাইড নিয়েছো, তাহলে এবারে সোডিয়াম ক্লোরাইড যদি তুমি নাও তাহলে ওই এক্সপেরিমেন্টালি সোডিয়াম ক্লোরাইডের যে ধরো অসমোটিক প্রেসার সেটা কারেন্ট অনেকটা বেশি হবে কারণ সোডিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট করে গেছে, আর তুমি শুক্র বা ইউরিয়া কনসিডার করলে সেটা অনেক কম হবে। তাহলে এই যে রেশিওটা সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ভ্যান ডট ফ্যাক্টর। ঠিক আছে, তার মানে এটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো, ধরো যদি অসমোটিক প্রেসারের রেসপেক্টে করো পাই ডিভাইডেড বাই পাই জিরো, এরকম আমি করলাম পাই ডিভাইডেড বাই পাই জিরো। জিরোটা হচ্ছে তোমার থিওরিটিক্যালি যেটা বেরোয় আর কি, বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ডেল্টা টিবি বাই ডেল্টা টিবি জিরো।
মাইনাস ডেল্টা টিএফ বাই মাইনাস ডেল্টা টিএফ 0 বা পি স্টার মাইনাস পি বাই পি স্টার বাই এটিকে পি স্টার মাইনাস পি বাই পি স্টার 0। তাহলে এইগুলো হচ্ছে তোমার বেসিক্যালি ভ্যান ডার ফ্যাক্টর। তাহলে ভ্যান ডার ফ্যাক্টর হচ্ছে তুমি দেখো কি হওয়া উচিত ছিল, এই যে ফর্মুলাগুলোকে ডিরাইভ করেছে সেই অনুযায়ী কি হওয়া উচিত আর অ্যাকচুয়ালি কি হয়েছে। তো অ্যাকচুয়ালি কি হয়েছে ডিভাইডেড বাই ওই ফর্মুলা থেকে কি হওয়া উচিত, এই যে রেশিওটা, সেই রেশিওটাই তোমার ভ্যান ডার ফ্যাক্টর দিচ্ছে। তাহলে তাহলে কেন বাড়লো কলিগেটিভ প্রপার্টিজ গুলো? কলিগেটিভ প্রপার্টি গুলো বাড়লো তার কারণ নাম্বার অফ পার্টিকেলসটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে বলে। আচ্ছা, এবারে তুমি একটা নন ইলেকট্রোলাইটিক সলিউশন ধরো, তার নন ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশন যত বাড়বে অর্থাৎ আলফাটা যত বাড়বে, নাম্বার অফ পার্টিকেলসের সংখ্যা তত বাড়বে, এক্সপেক্টেড কলিগেটিভ প্রপার্টি বা ভ্যান ডার ফ্যাক্টরটা তার মতো করে বাড়বে। তার মানে নেক্সট আমরা একটা জিনিস করে রাখছি, সেটা হচ্ছে এই যদি একটা নন ইলেকট্রোলাইটিক সলিউশন হয় তাহলে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সঙ্গে ভ্যান ডার ফ্যাক্টরের সম্পর্কটা কি? রিলেশন বিটুইন ভ্যান ডার ফ্যাক্টর I and degree of dissociation alpha for a weak electrolyte। তবে স্ট্রং ইলেকট্রোলাইট না করে উইক ইলেকট্রোলাইট ব্যবহার করছি, সেক্ষেত্রে ভ্যান ডার ফ্যাক্টর I এর সঙ্গে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফার কি সম্পর্ক সেটা আমি দেখে নিতে চাইছি। আচ্ছা, ফর দ্য টাইম বিং তুমি ধরো যে উইক ইলেকট্রোলাইটকে কনসিডার করছো, সেই উইক ইলেকট্রোলাইটটা হচ্ছে এ নিউ প্লাস বি নিউ মাইনাস ইলেকট্রোলাইট, ঠিক আছে? আচ্ছা, সে যখন ডিসোসিয়েট করবে নিউ প্লাসটা ক্যাটায়ন দেবে, ধরে না তার চার্জ হচ্ছে জেড প্লাস, আর নিউ মাইনাসটা অ্যানায়ন দেবে, ধরে না তার চার্জ হচ্ছে তোমার জেড মাইনাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরে নাও যে এই ইলেকট্রোলাইট যেটা তুমি নিয়েছিলে তার কনসেন্ট্রেশন তোমার এম ছিল, মানে মোলালিটি রাদার এম ছিল। এবারে ইকুইলিব্রিয়ামে সে আলফা পোর্শন যদি ডিসোসিয়েট করে যায় তাহলে এটা থাকবে কত, এম ইন্টু 1 মাইনাস আলফা। এটা তৈরি হবে কত, নিউ প্লাস এম ইন্টু আলফা। এটা তৈরি হবে কত, নিউ মাইনাস এম ইন্টু আলফা। কারণ একটা ভাঙলে নিউ প্লাসটা ক্যাটায়ন তৈরি হয়, নিউ মাইনাসটা অ্যানায়ন তৈরি হয়। তারপরে এবার আলফা যদি তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয় তাহলে এটা 1 মাইনাস আলফা হলে এটা তো আলফা, এটা আলফা, তো তার সঙ্গে গুণ হবে নিউ প্লাস এম আর নিউ মাইনাস এম। তার মানে ক্যাটায়নের জাস্ট কনসেন্ট্রেশন যেটা নিউ প্লাস এম ইন্টু আলফা, অ্যানায়নের কনসেন্ট্রেশন নিউ মাইনাস এম ইন্টু আলফা, আর যেটা আনডিসোসিয়েটেড উইক ইলেকট্রোলাইট আছে সেটা হচ্ছে এইটা। টোটাল কনসেন্ট্রেশন এখন কি হলো, এটাকে যোগ করে ফেলতে হবে। তুমি এমটাকে কমন নিয়ে নাও, 1 মাইনাস আলফা প্লাস নিউ প্লাস ইন্টু আলফা প্লাস নিউ মাইনাস ইন্টু আলফা, এইটা এম 1 মাইনাস আলফা প্লাস নিউ ইন্টু আলফা, মানে এম 1 প্লাস নিউ মাইনাস 1 ইন্টু আলফা, যেখানে নিউ প্লাস প্লাস নিউ মাইনাস তুমি নিউ বলছো। তাহলে এই যে দুটো টার্ম থেকে দেখো, তুমি যদি আলফাটাকে কমন নিয়ে নাও তাহলে নিউ প্লাস প্লাস নিউ মাইনাস ইন্টু আলফা হয়ে গেল, নিউ ইন্টু আলফা হয়ে গেল। আবার আলফাটাকে কমন নিয়ে নিলে এটা 1 প্লাস নিউ মাইনাস 1 ইন্টু আলফা হলো, এইটা এম টোটাল। আচ্ছা, এবারে দেখো ভ্যান ডার ফ্যাক্টর যেটা, ভ্যান ডার ফ্যাক্টর আই তুমি বলো, তাহলে যেটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল কন্ডিশনে অসমোটিক প্রেসার ডিভাইডেড বাই যখন তোমার আইডিয়ালি তোমার যে অসমোটিক প্রেসারটা আইডিয়ালি মানে যখন নন ইলেকট্রোলাইট হবে ইত্যাদি ইত্যাদি। আর এবারে পাইটা ডিপেন্ড করে কিসের উপরে, মানে প্রপোর্শনাল টু এম টোটাল। আর পাই জিরোটা যখন ডিসোসিয়েট করে সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, এম এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে আইটা হয়ে যাবে এম টোটাল বাই এম, সেটা কত হলো 1 প্লাস নিউ মাইনাস 1 ইন্টু আলফা হয়ে গেল। তারপরে সেখান থেকে দেখো তাহলে আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আই মাইনাস 1 বাই নিউ মাইনাস 1। তাহলে এইটা হচ্ছে তোমার ভ্যান ডার ফ্যাক্টরের সঙ্গে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের করসপন্ডিং সম্পর্ক। ঠিক আছে, তাহলে কেমন করে হলো বুঝতে পারছো যে যখন ডিসোসিয়েশন ঘটছে তখন সাডেনলি যে কোনো একটা কলিগেটিভ প্রপার্টি জাস্ট ওই অবস্থা থেকে টোটাল মোলারিটি তার সঙ্গে প্রপোর্শনাল হবে। আর যখন কোনো ডিসোসিয়েট ঘটেনি অর্থাৎ নন ইলেকট্রোলাইট তার যে
মোলারিটি তার সঙ্গে প্রপোর্শনাল হবে তোমার পাই জিরোটা, তাহলে এমটা প্রপোর্শনাল টু এম টোটাল, পাই জিরোটা প্রপোর্শনাল টু এম, তার মানে এম টোটাল বাই এম হয়ে গেল। তাহলে এই ইকুয়েশন থেকে এম টোটাল বাই এমটা হয়ে যেত 1 + নিউ মাইনাস 1 ইন্টু আলফা, সেখান থেকে আলফাটা তুমি পেয়ে গেলে আই মাইনাস 1 বাই নিউ মাইনাস 1। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন দ্য ভ্যান ডফ ফ্যাক্টর অ্যান্ড দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ফর এ উইক ইলেক্ট্রোলাইট। ঠিক আছে, বোঝা গেছে? হলো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে অবভিয়াসলি ভ্যান ডফ ফ্যাক্টরটা আলফার উপরে ডিপেন্ড করবে, কিন্তু এর স্ট্রং ইলেক্ট্রোলাইট যদি তুমি নাও, আচ্ছা স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে তারা কমপ্লিটলি ডিসোসিয়েট করে যায়। তাহলে ফর স্ট্রং ইলেক্ট্রোলাইট সোডিয়াম ক্লোরাইড বা এই ধরনের অ্যালুমিনিয়াম ক্লোরাইড এসব যখন তুমি ব্যবহার করছো সে কমপ্লিটলি ডিসোসিয়েট করে যাচ্ছে। তাহলে ফর স্ট্রং ইলেক্ট্রোলাইট 100% dissociation occurs at all concentration. Hence, Van der factor would be I equal to nu. ধরো তুমি যদি এইখান থেকে তুমি ভাবতে পারো জাস্ট মানে এখান থেকে যখন কমপ্লিট ডিসোসিয়েশনটা হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার আলফাটা 1 হয়ে গেল, তাহলে আলফা যদি 1 হয়ে যায় তাহলে দেখো পরিষ্কার কি দাঁড়াচ্ছে, আই আর নিউ তোমার সমান হয়ে যাচ্ছে। এটা এক্সপেক্ট ধরো সোডিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট করে একটা ক্যাটায়ন দিচ্ছে, একটা অ্যানায়ন দিচ্ছে, তার মানে একটা পার্টিকেল থেকে দুটো পার্টিকেল হয়ে গেছে, ভ্যান ডার ফ্যাক্টর 2 হয়ে যাওয়ার কথা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা L3+ দিচ্ছে, 3টে Cl- দিচ্ছে, তাহলে একটা পার্টিকেল থেকে 4টা পার্টিকেল হয়ে গেল, তাহলে ভ্যান ডার ফ্যাক্টর 4 হওয়া উচিত। তাহলে ভ্যান ডার ফ্যাক্টরটা এরকম হওয়া তোমার উচিত, আই ইকুয়াল টু নিউ হওয়া উচিত, কিন্তু বাস্তবে তা হয় না। বাট ডিউ টু দ্য ফরমেশন অফ আয়নিক অ্যাটমসফিয়ার, আচ্ছা আয়নিক অ্যাটমসফিয়ারের গল্পটা তুমি অনেক আগে থেকে শুনছো, মানে পার্টিকুলারলি ওই যখন একদম সেই কি বলবো মানে প্রথম থেকে শুরু করলে কন্ডাক্টেন্স থেকে তুমি প্রায় শুনে আসছো যে যে যখন কোন একটা স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশনে ক্যাটায়ন এবং অ্যানায়ন কোন একটা সলিউশনে থাকবে, ধরো জলের মধ্যে থাকছে, তখন ক্যাটায়নটা অ্যানায়ন দিয়ে সারাউন্ডেড হয়ে যাচ্ছে বা অ্যানায়নটা ক্যাটায়ন দিয়ে সারাউন্ডেড হয়ে যাচ্ছে, করে একটা আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে। বাট ডিউ টু ফরমেশন অফ আয়নিক অ্যাটমসফিয়ার কি হবে, যে যে অ্যাটমসফিয়ার আইটা অ্যাকচুয়ালি তোমার লেস দ্যান নিউ হবে। মানে বেসিক্যালি কি হচ্ছে যে তুমি ভাবছো যে সোডিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট করে ইন্ডিভিজুয়াল Na+ এবং ইন্ডিভিজুয়াল Cl- থাকতে বলে দুজনে আলাদা আলাদা করে কন্ট্রিবিউট করছে বলে, তাহলে ওভারঅল যে আয়নিক স্ট্রেনটা, ওভারঅল যে ভ্যান ডার ফ্যাক্টরটা সেটা তোমার জাস্ট যতগুলো পার্টিকেল তৈরি হলো তার সঙ্গে সমান হয়ে গেল। কিন্তু বাস্তবে আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যাচ্ছে বলে Na+ এবং Cl- তারা ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারছে না। Na+ কে ঘিরে রেখেছে Cl-, Cl- কে ঘিরে রেখেছে Na+, মানে সাম কাইন্ড অফ একটা অ্যাসোসিয়েশন হচ্ছে। অ্যাসোসিয়েশন হয়ে যাওয়ার জন্য আয়নিক অ্যাসোসিয়েশন হয়ে যাওয়ার জন্য আইটা কিন্তু একটা নিউর সঙ্গে সমান হচ্ছে না, আইটা লেস দ্যান নিউ হয়েছে। আচ্ছা এবারে অ্যাকচুয়াল রিলেশনটা কেমন, যে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে অ্যাকচুয়াল রিলেশনটা এরকম দেখতে হয়, I ইকুয়াল টু নিউ ইন্টু 1 মাইনাস 0.375 জেড প্লাস জেড মাইনাস ইন্টু রুট ওভার অফ আই। এখানে আইটা হচ্ছে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন। আর পরিষ্কার দেখো যখন কনসেন্ট্রেশনটা খুব কম হয়ে যাবে তখন তোমার এই আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন সেটা টেস্ট 0 হয়ে যাবে, তখন আইটা তোমার নিউ এর সঙ্গে সমান হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল রিলেশনটা। এটা তো এটা দাঁড়াবে যে ফর ভেরি ডাইলিউট সলিউশন আয়নগুলো দূরে দূরে থাকবে বলে তাদের মধ্যে এরকম অ্যাসোসিয়েশন হবে না আর কি, তখন আইটা মোরালেস ইকুয়াল টু তোমার নিউ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে যে ভ্যান ডার ফ্যাক্টর জিনিসটা কি, এবং সেই ভ্যান ডার ফ্যাক্টরটার সঙ্গে ক্যাপিটাল আইটা আয়নিক স্ট্রেংথ, এটা মানে আইটা হচ্ছে তোমার এখানে ক্যাপিটাল আইটা হচ্ছে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন। আয়নিক স্ট্রেংথ কি জানো না জানো না?
আইনেক স্ট্রেন্থের ডেফিনেশন হচ্ছে হাফ সামেশন ওভার আই সিআই জেড আই স্কোয়ার। ধরো কোন একটা সলিউশনে না অনেক আয়নস আছে, কোন একটা সলিউশনে কিন্তু অনেক আয়নস থাকে, এবং যেই আয়নগুলো ধর একটা আইগেট আয়ন যার কনসেন্ট্রেশনটা সিআই এবং তার করসপন্ডিং চার্জটা যদি জেড আই হয়, তাহলে তোমার আইনিক স্ট্রেন্থ অফ দ্য সলিউশন এই ফর্মুলা দিয়ে ঠিক হবে, হাফ সামেশন ওভার আই সিআই জেড আই স্কোয়ার। ধরো একটা সলিউশনে বলা হলো যে তোমার Na প্লাস এবং Cl মাইনাস আছে, দুজনেরই কনসেন্ট্রেশন হচ্ছে n/10 n/10। তাহলে কি হবে, তাহলে Na প্লাস এর জন্য তোমার এটা তাহলে দুটো টার্ম আছে Na প্লাস আর Cl মাইনাস, তাহলে এটা হাফ কনসেন্ট্রেশন অফ Na প্লাস ইনটু চার্জ অফ Na প্লাস, চার্জ অফ Na প্লাস হচ্ছে +1 আর কি, এটা স্কোয়ার, প্লাস কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস ইনটু চার্জ আবার -1 তার স্কোয়ার। তাহলে এইভাবে করে তোমাকে আইনিক স্ট্রেন্থটাকে ক্যালকুলেট করতে হয়। আসলে এগুলো সব বাকিদের পড়া হয়ে গেছে, মানে আইনিক স্ট্রেন্থ সেটা তোমার একটা ইলেকট্রোলাইটিক সলিউশন, সে বেসিক্যালি ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি। তাহলে ইলেকট্রোলাইটিক সলিউশন ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি, তার কারণটা হচ্ছে যে ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে তোমার ওই যেহেতু প্রচুর আয়নস আছে, আয়নাইন ইন্টারাকশনসটা হচ্ছে, তাহলে সেই আয়নাইন ইন্টারাকশনসটা অবভিয়াসলি কনসেন্ট্রেশন বাড়ালে বাড়বে আর বাড়ালে বাড়বে। কনসেন্ট্রেশন এবং চার্জ তারা কেমন করে তোমার অ্যাকচুয়ালি ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি করে দিচ্ছে সেটাকে ধরা হয় ওই আইনিক স্ট্রেন্থ দিয়ে, যেটাকে এইরকম ভাবে ডিফাইন করে দেওয়া হয়। ঠিক আছে, মানে পরিষ্কার বুঝতে পারছো, ডাইলিউট সলিউশন যদি হয় তাহলে কনসেন্ট্রেশন খুব কম বলে আইনিক স্ট্রেন্থ খুব কম হবে, তাহলে কনসেন্ট্রেশন কম সেখানে আইনিক স্ট্রেন্থও কম, তাহলে আইনিক স্ট্রেন্থ যদি টেন্স টু 0 হয়ে যায়, তাহলে দেখো এই যে 1 মাইনাস, এই মাইনাস কন্টিনিউ টার্মটা জাস্ট বাদ চলে গেল, তখন আইটা নিউ এর সঙ্গে সমান হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি দেখো একটা জিনিস তুমি বুঝতে পারছো যে যে যদি তোমার কোনো কারণে এই নাম্বার অফ পার্টিকেলস এর সংখ্যা চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু কলিগেটিভ প্রপার্টিটা পাল্টে যাবে। ঠিক একই রকম করে যদি অ্যাসোসিয়েটেড সলিউশন হয়, ধরো আমি কথা বলছি যে বেনজোইক অ্যাসিড তুমি যখন বেনজিন মিডিয়ামে রাখছো, দেখা যায় বেনজোইক অ্যাসিড সে ডাইমার তৈরি করছে। তার মানে কি, তাহলে বেনজিন মিডিয়ামে বেনজোইক অ্যাসিড যটা থাকার কথা ছিল, অ্যাসোসিয়েশন বা ডাইমার তৈরি করার জন্য তার সংখ্যাটা কমে যাচ্ছে। তাহলে ফর অ্যাসোসিয়েটেড লিকুইড, ফর অ্যাসোসিয়েটেড সলিউটস রাদার, মানে যেখানে পলিমার বা মানে মনোমার বা ডাইমার বা ট্রাইমার বা এনমার তৈরি হয় তাদের ক্ষেত্রে, ফর অ্যাসোসিয়েটেড সলিউটস যদি এরকম তুমি ভাবো, ধরো এ একটা মানে সলিউট, তার এনটা দূরে গিয়ে তোমার অ্যাসোসিয়েটেড ধরো এন তৈরি করছে, তার বেনজিনের ক্ষেত্রে 2 বেনজিন মিডিয়ামে বেনজোইক অ্যাসিড যখন তুমি রাখছো 2 বেনজোইক অ্যাসিড, সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড ডাইমার তৈরি হলো। আমি জাস্ট ইন জেনারেল বলছি, এটা হচ্ছে তোমার এন এ থেকে তোমার এন তৈরি হচ্ছে। আর আবার ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন যদি তুমি জাস্ট 1 মাইনাস যাই বলো, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, সেটা যাই তোমার তৈরি হলো, তাহলে যাইটা হচ্ছে তোমার ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, এটা। ঠিক আছে, মানে ধরো এন তৈরি হচ্ছে যাই, তাহলে এখান থেকে মানে এ কতগুলো ডিসঅ্যাপিয়ার করতে হয়, এন ইন্টু যাই, তাহলে এন ইন্টু 1 মাইনাস যাই রইল ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে যাই, এটা হচ্ছে অ্যাটিকুইলিব্রিয়াম এইটা। তো এইখান থেকে দেখো টোটাল মোলালিটি সেটা হয়ে যাবে তোমার এন ইন্টু টোটাল মোলারিটি করে তুমি দেখো তোমার হচ্ছে এন ইন্টু 1 মাইনাস যাই প্লাস যাই, তাহলে এটা হয়ে যাচ্ছে এন মাইনাস এন যাই প্লাস যাই এইটা, তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার এন আলাদা রয়ে গেল প্লাস 1 মাইনাস এন ইন্টু যাই, এটা হলো। তাহলে এবারে যে কোনো ভ্যান ডার ফ্যাক্টর যখন তুমি দেখবে সেটা কি হবে, এম টোটাল বাই তোমার এখানে এম মানে এখানে এন হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ, বা এম জিরো রাদার আর কি, এম টোটাল বাই এম জিরো। এম টোটালটা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 মাইনাস এন ইন্টু যাই, এন ইন্টু যাই, আর নিচে থাকছে জাস্ট সিম্পলি তোমার এন,
এটা হচ্ছে 1 প্লাস, এটা হচ্ছে 1/n-1 ইন্টু যাই হলো এটা। সেইখান থেকে তুমি জাস্ট এইটাকে লিখে ফেলতে পারছো, যাইটাকে লিখে ফেলতে পারছো i-1 ডিভাইডেড বাই 1/n-1। এটা এই হচ্ছে করসপন্ডিং সম্পর্ক। ধরো যদি তোমার ডাইমারাইজেশন হয় তাহলে n এর জায়গায় তুমি জাস্ট 2 বসাবে, এরকম ভাবে তোমার জিনিসটা চলবে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে যখন অ্যাসোসিয়েশন হবে তখন ভ্যান ডার ফ্যাক্টরটা তুমি দেখবে 1 থেকে কম হয়ে যাবে, যখন ডিসোসিয়েশন হবে ভ্যান ডার ফ্যাক্টরটা 1 থেকে তোমার বেশি হয়ে যাবে। আর যখন অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন কিছুই হবে না, তোমার সকল ওই যেটা আইডিয়ালি রাইলি সলিউশনে যে সমস্ত এক্সপ্রেশন বের করেছে একদম সেই রকম ভাবেই পুরো জিনিসটা স্যাটিসফাইড হচ্ছে, তখন ভ্যান ডার ফ্যাক্টর ভ্যালুটা হচ্ছে তোমার 1 হয়ে যাবে। তার মানে ভ্যান ডার ফ্যাক্টরের ভ্যালুটা আদার দেন 1 ইজ এ মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। তাহলে এটা একটুখানি মাথায় রাখা ভালো যে ভ্যান ডার ফ্যাক্টর I other than 1 is a measure of deviation from ideal. এটা আমি অ্যাডিশনাল কথা একটা বলে রাখি। তাহলে দেখো, তাহলে মানে ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে তোমার কোয়ালিটেটিভ প্রপার্টিজ গুলো কি হবে, বাড়ছে বা কমছে, এইগুলোকে বললাম, এবং সেইখান থেকে তুমি জাস্ট ওই ভ্যান ডার ফ্যাক্টরকে ডিফাইন করে ভ্যান ডার ফ্যাক্টরটা বিভিন্ন রকমের সিচুয়েশনে কেমন হয়, একটা উইক ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে কেমন হবে, স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে কেমন হবে, এবং অ্যাসোসিয়েশন হলে কেমন হবে, সেইগুলোকে তুমি জাস্ট বুঝে নিতে পারলে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে তোমার মানে এই যে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, সেইটাকে না মেজার করার আরো অনেক রকমের রাস্তা আছে। ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি এইটাকে এক্সপ্রেস করা হয় একটা কোয়ান্টিটি দিয়ে, যাকে বলা হয় অসমোটিক কোএফিসিয়েন্ট। অসমোটিক কোএফিসিয়েন্ট, তাহলে অসমোটিক কোএফিসিয়েন্ট জিনিসটা কি না? অসমোটিক কোএফিসিয়েন্ট জিনিসটা খুব সহজ ব্যাপার। সেটা হচ্ছে যে দেখো, তুমি এমনিতে যখন কেমিক্যাল পোটেনশিয়ালটাকে লেখো, কি করে লেখো? কেমিক্যাল পোটেনশিয়ালটা হচ্ছে তোমার, আমি সলভেন্টের কথাই বলছি, ধরো সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল, ধরো সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল μ1 হচ্ছে μ1 স্টার প্লাস RT ln x1, এটা ফর ideal or ideally dilute solution, chemical potential of the solvent can be written as, এটা তো μ1 equal to μ1 star plus RT ln x1, এইটা। তাহলে সলিউশনটা যদি আইডিয়াল হয় বা আইডিয়ালি ডাইলিউট হয়, তখন μ1 সমান μ1 স্টার প্লাস RT ln x1 বলতে পারবে। আর এবারে ফর নন আইডিয়াল সলিউশন, উই ক্যান রাইট, ওটা সামা পাল্টালো এইরকম ভাবে ধরে নাও যে μ1 equal to μ1 স্টার প্লাস এই যে RT ln x1 এইটা ছিল, সেইখানে একটা ফাই তুমি জাস্ট গুণ করে দিলে, ওটা ফাই এটা গুণ করে দিলে। এই যে এখানে ফাইটা তুমি ব্যবহার করলে, যেটা বেসিক্যালি μ1 মাইনাস μ1 স্টার ডিভাইডেড বাই RT ln x1, এটাকে তুমি ব্যবহার করলে, এইটাকে বলা হচ্ছে তোমার অসমোটিক কোএফিসিয়েন্ট। তাহলে অসমোটিক কোএফিসিয়েন্টটা যদি 1 হয়ে যায় তাহলে সেটা আইডিয়াল সলিউশন, আর আদার দ্যান 1 হয়ে গেলে ইটস এ মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। এটাও একটা ইম্পর্টেন্ট মানে প্যারামিটার, যা দিয়ে তুমি ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিকে বুঝতে পারো। সেটা আমি কোয়ালিটেটিভ প্রপার্টিজের কনটেক্সটে বলে আমি সেটাকে এখানে বলে দিলাম। এটা একটা জিনিস তুমি মাথায় রাখো।
আচ্ছা, আর একটা জিনিস আমি বলি যে যখন তুমি কোয়ালিটেটিভ প্রপার্টিজ নিয়ে কথাবার্তা বললে সেক্ষেত্রে তুমি যে কনসেন্ট্রেশন ইউনিটটাকে ব্যবহার করছো সেটা হচ্ছে মোলালিটি, নট মোলারিটি। এটা কেন? তাহলে ইন দ্য expressions of qualitative properties, the concentration used is in molality, not in molarity. Why? আমি মোলালিটি ব্যবহার করছি দেন মোলারিটি। এটা কেন? আচ্ছা, তার কারণটা হচ্ছে তোমার মূলত দু রকমের। একটা হচ্ছে যে দেখো যে মোলালিটি ডাজ নট ডিপেন্ড অন টেম্পারেচার, তাই তো? ডাজ নট ডিপেন্ড অন টেম্পারেচার। কারণ মোলারিটি যখন তুমি করছো কি, তুমি নিচে হচ্ছে 1 কেজি সলভেন্ট নিয়েছো আর উপরে তুমি m মোল সলিড নিয়েছো, তাহলে সেইটা হচ্ছে একটা m মোলাল সলিউশন দিল। এর ইউনিটটা হচ্ছে তোমার বেসিক্যালি মোল পার কেজি। এইটা তাহলে এখানে দেখো যে এই যে কত মোল সলিউট নিচ্ছে সেটা টেম্পারেচার উপর ডিপেন্ড করে না, আর কতটা পরিমাণ সলভেন্ট নিচ্ছে সেটা টেম্পারেচার উপর ডিপেন্ড করে না। সেখানে মোলারিটি হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। বাট মোলারিটি ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কারণ এর ক্ষেত্রে যেটা হয় যে তুমি যদি নিচে এই 1 লিটার সলিউশন নাও, 1 লিটার সলিউশন কিন্তু ভলিউম নিতে হবে, ভলিউম থেকে 1 লিটার সলিউশন, এইখানে তোমার m মোল সলিউট আছে, সেইটা হচ্ছে তোমার m মোলার সলিউশন। হ্যাঁ, এইটা তার ইউনিটটা হচ্ছে তোমার মোল পার লিটার। এটা তার মানে এই যে ভলিউমটা যেহেতু টেম্পারেচার উপর ডিপেন্ড করে, সেই জন্য তোমার মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট কিন্তু মোলালিটি নয়। এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, এবারে দেখো তুমি যখন এই পার্টিকুলার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট নিয়ে কথাবার্তা বলছো, তুমি তো কতখানি বয়লিং পয়েন্ট এলিভেশন হলো বা কতটা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হলো সেটা তুমি মাপতে চাইছো। তো যখন তুমি মাপবে এই যে ডেল্টা টিভির এক্সপ্রেশনে বা মাইনাস ডেল্টা টিএফ এর এক্সপ্রেশনে ডান দিকে যে কোয়ান্টিটি গুলো আছে সেখানে সার্টেনলি মোলালিটি বা মোলারিটি বা কনসেন্ট্রেশন ইনভলভ হয়ে আছে। তাহলে তুমি যখন ক্যালকুলেশনটাকে করছো, তুমি কনসেন্ট্রেশনের যে টেম্পারেচার ডিপেন্ডেন্স সেটাকে তুমি আদৌ ধরছো না, তো ধরা তো অসুবিধে প্রচুর। ঠিক আছে, তো সেই জন্য মোলালিটিটা এখানে মোর ইউজুয়াল কোয়ান্টিটি দেন দা মোলারিটি। আর একটা কারণ সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে ফর নন আইডিয়াল সলিউশন, সলিউশনটা যদি আইডিয়াল না হয়, নন আইডিয়াল সলিউশন ভলিউম of the solution depends on concentration. দেখো যেটা যখন ওই সেমিস্টার 3 তে যখন আলোচনা করা হয়েছিল তোমার মোলার ভলিউম, পার্শিয়াল মোলার ভলিউম, সেখানে মনে পড়ছে কিনা তুমি দেখো, ধরো তুমি 50 ml জল আর 50 ml অ্যালকোহল মেশাচ্ছ একই টেম্পারেচারে, তাহলে টোটাল ভলিউমটা কত হওয়া উচিত? 100 ml, কিন্তু 100 ml হয় না। তার কারণটা কি হচ্ছে না, যখন তুমি মেশাচ্ছ সলিউশনটা কিন্তু ডেভিয়েটেড হয়ে যাচ্ছে ফ্রম আইডিয়ালিটি, তখন ভলিউমটা তোমার কমে যেতে পারে। এবং দেখা যায় যে জল এবং অ্যালকোহল তাদের ক্ষেত্রে 50 ml মিশিয়ে কেটে 100 ml হওয়ার কথা ছিল, দেখা যাচ্ছে 4 ml এর মতো ভলিউম তোমার কমে যাচ্ছে। তাহলে তুমি জাস্ট যখন ওই একটা সলিউশনটা যখন ডেভিয়েটেড হয়ে যাচ্ছে ফ্রম আইডিয়ালিটি বা নন আইডিয়াল সলিউশন, তার ক্ষেত্রে ভলিউমটাকে তুমি কোনো ফিক্স কোয়ান্টিটি ধরতেই পারো না, কারণ ভলিউমটা কনসেন্ট্রেশনের সাথে সাথে তোমার পাল্টে গেছে। তাহলে ফর নন আইডিয়াল সলিউশন দেখো, মানে এই যে মোলারিটি দিয়ে যদি সবকিছু বোঝার চেষ্টা করি, তাহলে ভলিউমটা টেম্পারেচার উপর ডিপেন্ড করে, সেই জন্য মোলারিটি তুমি ব্যবহার করতে পারছো না। আবার ভলিউম অফ দ্য সলিউশন সেটা তোমার কনসেন্ট্রেশন উপর নির্ভর করে। তার মানে
তার জন্য তুমি কিন্তু মোলারিটি টার্মটাকে ব্যবহার করতে পারছো না। তাহলে ফর নন আইডিয়াল সলিউশন ভলিউম অফ দ্য সলিউশন ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন, হেন্স molarity is not a reliable concentration term। এটা কিন্তু একটা রিলায়েবল কনসেন্ট্রেশন টার্ম হচ্ছে না তোমার। ঠিক আছে, এইটা তাহলে এই দুটো মূলত কারণে তোমাকে মোলারিটি টার্মটা ব্যবহার করা যাবে না, মোলালিটি টার্মটাকে তোমাকে ব্যবহার করতে হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, আইসোটোনিক সলিউশন নাম শুনেছো? হ্যাঁ, আইসোটোনিক সলিউশন বায়োলজি তাহলে শোনোনি? কি গো বলো না। টু সলিউশনস হ্যাভিং সেম অসমোটিক প্রেসার, শোনোনি এটা? তাহলে অসমোটিক প্রেসারটা কনস্ট্যান্টের উপর নির্ভর করে। এবার দুটো সলিউশন তাদের যদি অসমোটিক প্রেসারটা সমান হয় তাকে বলা হয় আইসোটোনিক সলিউশন। ঠিক আছে, দ্য টু সলিউশন হ্যাভিং সেম অসমোটিক প্রেসার। আসলে আমরা যখন অসমোটিক প্রেসার নিয়ে কথাবার্তা বলেছি, অসমোটিক প্রেসার নিয়ে কথাবার্তা বলার সময় আমাদের যে এক্সাম্পল গুলো দিয়ে স্টার্ট করেছিলাম, তখন একদিকটা তুমি নিয়েছিলে হচ্ছে পিওর সলভেন্ট, আর এদিকে নিয়েছিলে তুমি সলিউশন। এইটা যা টেম্পারেচার প্রেসারে আছে এইটা তুমি একই টেম্পারেচার প্রেসারে যদি তুমি রাখো, তাহলে এদিক থেকে এদিকে এদিকে কেমিক্যাল পোটেনশিয়াল μ1 স্টার, এদিকে কেমিক্যাল পোটেনশিয়াল μ1, হ্যাঁ, যেখানে μ1 স্টারটা গ্রেটার দেন μ1, সেখানে সলভেন্ট থেকে সলিউটের দিকে তোমার কন্টিনিউয়াসলি ফ্লুইডটা ফ্লো করছে। এটা তুমি কনসিডার করেছো, যেটা যে ফেনোমেননটা অসমোসিস। আর এবারে খেয়াল করে দেখো এই যে মিউ আইটা সেটা কত হয়, মিউ আই স্টার প্লাস RTLN XI তো। তাহলে এবারে তার বদলে যদি তুমি এরকম করতে, ধরো দুটো সলিউশন কনসিডার, দুটোই সলিউশন নিয়েছো তুমি, একটা পিওর সলভেন্ট আর একটা সলিউশন না করে তুমি দুটোই ধরো তুমি নিয়েছো সলিউশন। তাহলে এটা একটা সলিউশন যার ধরে নাও মোল ফ্র্যাকশনটা x1, এর ক্ষেত্রে সলিউশন ধরে নাও এর মোল ফ্র্যাকশন হচ্ছে x1 প্রাইম। ঠিক আছে, এইটা একটা x1 একটা x1 প্রাইম, যেখানে x1টা লেস দেন ধরো x1 প্রাইম। আর এখানে যে টেম্পারেচার প্রেসার দেখেছে এখানে একই টেম্পারেচার প্রেসার দেখেছে। তাহলে দেখো এবার ফর্মুলা অনুযায়ী মিউ আই যেহেতু মিউ আই স্টার প্লাস RTLN XI, অর্থাৎ যেখানে মোল ফ্র্যাকশন বেশি হবে, যেখানে তোমার তোমার এক সেকেন্ড, মানে আসলে এটা এটা সলভেন্টের মোল ফ্র্যাকশনের কথা হচ্ছে, মানে এটা একটুখানি বুঝতে হবে। মানে মানে আমি যেটা বলছি দেখো এখানে মানে লোয়ার দ্য কনসেন্ট্রেশন, মানে এটাকে বলা ভালো লোয়ার দ্য concentration of the solute in solution higher is the value of mole fraction of solvent in solution। মানে যার অ্যাকচুয়ালি সলিউশনে কনসেন্ট্রেশন কম মানে হচ্ছে হ্যাঁ সলভেন্টের মোল ফ্র্যাকশন বেশি, এটা তোমায় বুঝতে হবে। সলভেন্টের মোল ফ্র্যাকশন বেশি, তা ধরে নাও তুমি যেভাবে কনসিডার করছো যে এক্ষেত্রে তুমি জাস্ট এইটাকে এইরকম না করে আগের মতো করেই করি, x1টা গ্রেটার দেন x1টা গ্রেটার দেন x1 স্টার। তার মানে ডাইলিউট সলিউশন যদি হয় তাহলে সলভেন্টের মোল ফ্র্যাকশনটা বেশি,
আর ডান দিকে মানে এইটা হচ্ছে মানে কি বলবো, এটা হচ্ছে সলিউশন অফ লোয়ার কনসেন্ট্রেশন, এদিকটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন, এটা হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন। এবারে কনসেন্ট্রেশনটা তো নর্মালি সলিউট দিয়ে বোঝানো হয়, এটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশনের সলিউশন, একটা হায়ার কনসেন্ট্রেশনের সলিউশন। তো যেমন এখানে পিওর সলভেন্ট থেকে সলিউশনের দিকে যাচ্ছে, এর ক্ষেত্রে তখন কি হবে, এর ক্ষেত্রে যখন তখন হবে যেটা যে তোমার লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন যাবে। তাহলে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে যখন তুমি দুটো সলিউশনকে সেপারেট করে রেখেছো, একটা লোয়ার কনসেন্ট্রেশনের সলিউশন, একটা হায়ার কনসেন্ট্রেশনের সলিউশন, সেক্ষেত্রে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন দিকে সলভেন্টটা ফ্লো করবে। এক্ষেত্রে যেমন পিওর সলভেন্ট থেকে সলিউশনের দিকে সলভেন্টটা ফ্লো করলো, এক্ষেত্রে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন থেকে সলভেন্টটা তোমার ফ্লো করলো। এইটা এবার এইটা করতে 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 একটা সময়ের পরে এই দুজনে ওই ইকুইলিব্রিয়াম আসবে, ইকুইলিব্রিয়াম এলে সেই মতো করে একটা অসমোটিক প্রেসার আসবে, যখন লোয়ার কনসেন্ট্রেশন, তার মানে বেসিক্যালি কি হচ্ছে না, এই লোয়ার কনসেন্ট্রেশন যখন সেখানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্টটা বেশি, আর হায়ার কনসেন্ট্রেশন যখন সেখানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট সেটা হচ্ছে কম, সেই কারণে সলভেন্টটা লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে তোমার মুভ করলো, একটা সময় পরে ইকুইলিব্রিয়ামে আসবে এবং সেই ইকুইলিব্রিয়ামে যে প্রেসার ডিফারেন্সটা হবে সেটাই বেসিক্যালি তোমার অসমোটিক প্রেসার। আচ্ছা, এবারে যদি তোমার একই স্যাম্পেল তুমি ব্যবহার করো, তাহলে কখন তোমার দুদিকে অসমোটিক প্রেসার সমান হয়ে যাবে, না যখন হচ্ছে তোমার দুটো সলিউশন তোমার সেম কনসেন্ট্রেশনে হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপার, টু সলিউশন হ্যাভিং সেম অসমোটিক প্রেসার। এবারে যদি আইডিয়ালি তুমি ধরে নাও, তাহলে কনসেন্ট্রেশন দুটো সমান হয়ে গেলে তোমার অসমোটিক প্রেসার দুটো সমান হয়ে যাবে, তখন সেটা একটা আইসোটোনিক সলিউশন তোমার দেবে। বুঝতে পারলে? হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এই মানে আইসোটোনিক সলিউশন, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা তুমি একটুখানি মাথায় রাখো। আচ্ছা, আর একটা জিনিস একটুখানি বলে নিই, সেটা হচ্ছে রিভার্স অসমোসিস। অসমোসিস দেখো, নর্মালি যখন অসমোসিস তুমি কনসিডার করলে, ধরো আমি এইটাই বলছি, নর্মাল যখন তুমি অসমোসিস কনসিডার করলে, আমি একদিকে ধরো পিওর সলভেন্ট ধরছি, একদিকে সলিউশনই ধরছি, বা উল্টোটাও তুমি করতে পারতে, কিন্তু আমি বারবার একটা লোয়ার কনসেন্ট্রেশন একটা আপার কনসেন্ট্রেশন ধরলো, একই রকমের ব্যাপার। ধরে নাও ফর দ্য টাইমে এখানে পিওর সলভেন্ট আছে, আর এদিকে হচ্ছে তোমার সলিউশন আছে, ঠিক আছে? এদিকে টেম্পারেচার টি, এদিকে ধরো প্রেসার পি। আচ্ছা, এদিকে টেম্পারেচার টি আর প্রেসারটাকে তুমি ধরে নাও বেশ পি প্রাইম বলে, যেখানে পি প্রাইমটা ইজ অ্যাকচুয়ালি মাচ গ্রেটার দ্যান পি, এইটা। তাহলে মানে এতটাই প্রেসারটা তুমি বেশি, অনেকটা বেশি করে দিলে, পি প্রাইমটা মাঝ মাঝ গ্রেটার দ্যান পি, যাতে করে এই কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ইন সলিউশন কোন একটা পার্টিকুলার টেম্পারেচার টি এবং প্রেসার পি প্রাইমে, এইটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর সলভেন্ট টেম্পারেচার টি আর প্রেসার পিতে। আচ্ছা, এখানে যেটা মনে বলি, পি প্রাইম মাইনাস পি, এটা কিন্তু গ্রেটার দ্যান তোমার পাই হতে হবে, পাইটা হচ্ছে অসমোটিক প্রেসার। মানে যখন তোমার এদিকে প্রেসারটা পি আর এদিকে প্রেসারটা কিন্তু পি প্লাস পাই হয়ে যেত, তাহলে তো ইকুইলিব্রিয়াম আসতো, তখন তার রিভার্স অসমোসিস হতো না। রিভার্স অসমোসিস মানে তুমি চাইছো যে উল্টো দিকে, যেটা নর্মালি পিওর সলভেন্ট থেকে সলিউশনের দিকে সলভেন্টটা ফ্লো করে, তার বদলে তুমি চাইছো যে সলিউশন থেকে পিওর সলভেন্টের দিকে সলভেন্টটা ফ্লো করুক। তাহলে কোনো রকম ভাবে কি হবে, সলিউশন সাইডে সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়ালটা বেশি করে ফেলতে হবে না পিওর সলভেন্ট সাইড। এবারে কেমিক্যাল পোটেনশিয়ালটা তো প্রেসারের উপর ডিপেন্ড করে, তাহলে তুমি কিন্তু সলিউশন সাইডে প্রেসারটাকে, দেখো সলিউশন সাইডে প্রেসারটাকে জাস্ট পি প্লাস পাই করলে ইকুইলিব্রিয়াম আসতো, তা তুমি যেটা করবে পি প্লাস পাই এর থেকেও বেশি কিছু একটু নাও, এটা পি প্রাইম নিলে, যেখানে পি প্রাইমটা মাঝ মাঝ গ্রেটার দ্যান পি, তখন কি হবে, তখন কিন্তু কেমিক্যাল পোটেনশিয়ালটা কনসেন্ট্রেশনের সঙ্গে সঙ্গে প্রেসারের উপর ডিপেন্ড করছে, তখন সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল ইন সলিউশন সাইড সেটা অ্যাকচুয়ালি বেশি হয়ে গেল দেন দ্য পিওর সলভেন্ট সাইড। তখন যেটা হবে, সলিউশন থেকে সলভেন্ট সাইডের দিকে হচ্ছে সলভেন্টটা ফ্লো করবে, সেটাই হচ্ছে তোমার রিভার্স অসমোসিস। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে রিভার্স অসমোসিস। হ্যাঁ স্যার। আসলে এটা ওই হ্যাঁ তোমরা, হ্যাঁ ঠিক আছে, রিভার্স অসমোসিস তোমরা জানো, মানে ডি স্যালাইনেশন অফ সি ওয়াটার, এটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন, যেখানে রিভার্স অসমোসিসকে কাজে লাগানো হয়। আসলে এটা ধরো এই ধরো সমুদ্রের জল থেকে তুমি জাস্ট নোনতা জলের বদলে মিষ্টি জল কি করে পেতে পারো, এটা করবে বিশাল লম্বা একটা পাইপ তুমি সমুদ্রের নিচ পর্যন্ত পাঠিয়ে দাও, মানে অনেকটা নিচ পর্যন্ত পাঠিয়ে দাও,
মানে একদম সি লেভেল, মানে সি মানে ওইদিকে নিচে মানে এতে থেকে যাবে সেরকম নয়, মানে নিচে মানে মানে তলটা পেয়ে যাবে সেরকম না, কিন্তু অনেকটা নিচে তুমি নামালে। এবারে কি হচ্ছে, তুমি করলে যেটা যে ওই যে যে পাইপটা তুমি দিচ্ছ সেই পাইপটাকে তুমি জাস্ট তুমি একটু ফাঁকা রাখো আর কি। এবারে কি হবে, ফাঁকা রাখো বা আমি বলছি জাস্ট নর্মাল মিষ্টি জল দিয়ে রাখো, যে পাইপটা তুমি যাচ্ছে সেখানে তুমি মিষ্টি জল দিয়ে রাখো। তা মিষ্টি জল যদি দিয়ে রাখো, এবারে কি হবে, সি লেভেল থেকে যখন অনেকটা নিচে নেমে গেল তাহলে প্রেশারটা প্রচন্ড বেশি হয়ে গেল। এবারে প্রেশারটা যদি প্রচন্ড বেশি হয়ে যায় তাহলে ওই পাইপের ভেতরে প্রেশারটাকে কম রাখো, আর সি ওয়াটার সেখানে প্রেশারটা নর্মালি খুব বেশি হবে, তখন কি হবে, ওই সি ওয়াটারটা সে বেসিক্যালি পাইপের ভেতরে ঢুকে যাবে সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রু দিয়ে আর কি। হ্যাঁ, এবং সেক্ষেত্রে দেখো মানে সলভেন্টটা সলিউশন সাইড থেকে সলভেন্ট সাইডে চলে এলো, তাহলে তাহলে নুন জল সেখান থেকে নুনটা বাদ দিয়ে যা জল পোর্শনটা হচ্ছে তোমার ঢুকে গেল, তুমি সেইখান থেকে ডিস্যালিনেশন অফ ওয়াটারটাকে করতে পারবে। রিভার্স অসমোসিসের একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার ডিস্যালাইনেশন অফ সি ওয়াটার। এইটা একটুখানি তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? বুঝে গেল? বুঝছে? আচ্ছা আচ্ছা, আর একটা প্রবলেম করো তো দেখি। মানে কতগুলো ছোটখাটো জিনিস আমি একটুখানি বলে রাখলাম তোমাদেরকে, এই 2 নম্বরের কোশ্চেন হিসেবে অনেক সময় দিয়ে দেয় বলে। আচ্ছা আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এরকম, এ সলিউশন containing 10 gram of dibasic acid in 100 gram of water in 1000 gram of water freezes at minus 0.15 degree centigrade। এইটা আচ্ছা, 12 ml of 0.1 normal sodium hydroxide solution required for the neutralization of for the neutralization of 10 ml of the solution, মানে 12 ml of 0.1 normal sodium hydroxide solution required for the neutralization of 10 ml of this solution. Calculate the Van der factor for the acid. Given cryoscopic constant for water, এটা সেটা হচ্ছে 1.86 ডিগ্রি সেন্টিগ্রেড কেজি ইন্টু মোল ইনভার্স, এটা তোমার বলে দেওয়া আছে, ঠিক আছে? ঠিক আছে, করে ফেলো তাহলে। করে ফেলো। এখানে একটা বলে নি, এখানে আরেকটা ধরে নেবে ডেনসিটিটাকে না, ডেনসিটি অফ দ্য সলিউশন,
এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ধরে নেবে, এটাও ধরে নেবে। না করে ফেলো তো দেখি, করো। 1 মিনিট সময় দিচ্ছি, 1-2 মিনিট সময় দিচ্ছি, করে বলো তার উত্তর কি হবে। A solution containing 10 gram of dibasic acid in 1000 gram of water freezes at -0.15 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে তোমার অ্যাকচুয়ালি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কি হওয়া উচিত ছিল সেটা জানতে গেলে কিন্তু ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট যেমন দেওয়া আছে তখন মোলারিটি অফ দ্য সলিউশন বের করতে হবে। আচ্ছা 1 কেজি সলভেন্ট তো বলে দিয়েছে, কিন্তু 10 গ্রাম মানে কত মোল তোমাকে তো জানতে হবে। মোলার মাস না জানলে তো তুমি আর মোলার কনসেন্ট্রেশন বের করতে পারবে না। তাহলে এই 10 গ্রাম মানে কত মোল সেই উত্তরটাকে পাওয়ার জন্য এখানে বলেই দিয়েছে যে 12 ml অফ 0.1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন লাগছে 10 ml অফ দি সলিউশনকে নিউট্রালাইজ করার জন্য। V1S1 সমান V2S2 থেকে তুমি বেসিক্যালি স্ট্রেংথ অফ দ্য সলিউশন পেয়ে যাচ্ছ, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন পেয়ে যাচ্ছ, সেটা পড়ছে নর্মালিটিতে। তাহলে তাহলে সেখান থেকে তুমি যখন ওই মোলার মাসটা তারপর এখান থেকে তুমি বের করে ফেলতে পারবে, মানে কত মোল অ্যাকচুয়ালি আছে করে সেখান থেকে মোলার মাসটাকে তুমি বের করে ফেলতে পারবে। আর মোলার মাস বের করতে পারলে মোলালিটি পেয়ে যাবে, মোলালিটি বের করে ফেলতে গেলে কি হওয়া উচিত ছিল তুমি পেয়ে যাবে। আর হয়েছে কতটা না ডিপ্রেশনের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে মানে এক্সপেরিমেন্টের ভ্যালু হচ্ছে -0.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দুটো ভ্যালু যদি তুমি জানো সেখান থেকে তুমি এটাকে ভ্যান অফ ফ্যাক্টরটাকে বের করে ফেলতে পারবে। করো। করো, করে উত্তর বলো একবারে, চুপচাপ বসলে ঘুমোলে হবে না। স্যার বলো। বলছি ওই ডাইজেটিক অ্যাসিড এর কোনো কারণ না না হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। নর্মাল হ্যাঁ হ্যাঁ, ডাইবেসিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, তাহলে মলিকুলার ওয়েট ইকুইভ্যালেন্ট ওয়েটের সম্পর্কে ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2 হয়, সেটাকে কাজে লাগাবে তুমি। তাহলে এই যে V1S1 সমান যখন V2S2 করে তুমি S2টাকে ক্যালকুলেট করলে V1S1 বাই V2 করে, তাহলে এইখান থেকে যে অ্যাসিডের যে স্ট্রেনটা বেরোবে সেটা নর্মালিটিতে বেরোবে। সেটা কত না সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে 12 ml, তার স্ট্রেন কত না 0.1 নর্মাল। আর তুমি এ নিয়েছিলে কত, ডাইবেসিক অ্যাসিডটা কত নিয়েছো না 10 ml, উত্তর যেটা বেরোলো কত 0.12 নর্মাল বেরোলো, তাই না? কনসেন্ট্রেশন 0.1 নর্মাল, ঠিক আছে তো? এইটা হলো। তার মানে কি, তার মানে হচ্ছে যে আচ্ছা এত নর্মাল মানে মোলারিটিতে কত হবে সেটা 0.12 ডিভাইডেড বাই 2 মোলার, তাই তো? ডাইবেসিক অ্যাসিডের ক্ষেত্রে 1 মোলার মানে 2 নর্মাল। তাহলে এত নর্মাল যদি সলিউশনটা হয় তাহলে 0.12 বাই 2 মোলার অর্থাৎ 0.06 মোলার সলিউশন। তাহলে দেখো খেয়াল করে যে সলিউশনটা তুমি নিচ্ছ সেটাকে 0.06 মোলার সলিউশন। আচ্ছা এবারে দেখো এখানে খেয়াল করে যে এই যে এখানে এ সলিউশন কন্টেনিং 10 গ্রাম অফ ডাইবেসিক অ্যাসিড ইন 1000 গ্রাম অফ ওয়াটার, তার মানে তোমার যেটা ইম্পর্টেন্ট যে 1000 গ্রাম, 1 সেকেন্ড আর একটুখানি কনসেন্ট্রেশন পেয়ে গেলে তো। আচ্ছা 1 সেকেন্ড, এটাকে 1 সেকেন্ড। আচ্ছা
এই যেটা বেরোলো সেটা হচ্ছে মোলালিটি, তো তার মানে কি, মোলালিটি মানে হচ্ছে 1000 ml solution contains 0.06 mole of dibasic acid. Mole of, হ্যাঁ, 1000 ml solution contains 0.06 mole of dibasic acid। এই ইনফরমেশনটা তুমি এখান থেকে পেলে, এবারে কি করবে তারপরে করো। গ্রামে কনভার্ট করে মানে ইয়েতে মোলালিটিতে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে তুমি এটাকে যদি করো, ধরো আমি যদি ধরে নিই যে ইফ মোলার মাস অফ, সলিউশন দেওয়া আছে। হ্যাঁ বলে দিচ্ছি, দেখো, ইফ মোলার মাস অফ ডাইবেসিক অ্যাসিড ইজ M2, if molar mass of diabetic acid is M2, তাহলে তোমার এখান থেকে তুমি যেটা করতে পারছো সেটা হচ্ছে যে এই 10 গ্রাম তাকে তুমি ভাগ করো M2 গ্রাম পার মোল, এইটা ঠিক আছে, 10 গ্রাম। আর এক সেকেন্ড, একটা এটা তুমি যেটা বলছো সেটা একটুখানি বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে তোমার ওই এক্ষেত্রে জলের ডেনসিটি, এটা হচ্ছে এক সেকেন্ড, তোমার এইটা ওই যে ডেনসিটিটা, যেহেতু ডেনসিটি আর ভলিউমটা মানে সমান হয়ে গেল, তাই না, মানে ডেনসিটিটা তো 1 বলে দিয়েছো না, তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব যদি তোমার ডেনসিটি হয়ে যায়, তার মানে 1 কেজি জল মানে বেসিক্যালি 1 লিটার জল। তাহলে 1 কেজি জল মানে তোমার যদি 1 লিটার জল হয়ে যায়, তাহলে তোমার দেখো এই যে কনসেন্ট্রেশনটা, যেটা তাহলে কনসেন্ট্রেশনটা হচ্ছে মানে তাহলে 10 গ্রাম আছে, তার মোলার মাস যদি M2 হয়ে যায়, তাহলে 10 গ্রাম বাই M2 গ্রাম পার মোল, সেইটা তোমার 0.06 এর সঙ্গে সমান হবে। তা যদি হয় তাহলে M2টা এখান থেকে তুমি পেয়ে গেলে কত, 10 ডিভাইডেড বাই 0.06 গ্রাম পার মোল হবে, এইটা ঠিক আছে, এইটা। এটা কত হচ্ছে দেখো তো, এটা কত হচ্ছে, স্যার 166.66 166.67। এত এত গ্রাম পার মোল, সেটা হয়ে গেল তোমার মোলার মাস। মানে এটা তাহলে এক কাজ করি, দুদিকটা ইউনিটটাকে সমান করতে হবে, তো তাহলে এখানেও আমি ইউনিট দিচ্ছি না, এখানে তোমার ইউনিট দিচ্ছি, ঠিক আছে। মানে আসলে এখান থেকে যেটা ব্যাপার হচ্ছে যে তুমি ধরো এখানে 10 গ্রাম, তুমি যদি এইটাকে আসলে এই মোলার মাস থেকে জাস্ট সিম্পলি M2 বলতে, তাহলে এইখানে এইটা হচ্ছে এত মোল হচ্ছে, 10 গ্রামকে M2 দিয়ে ভাগ করলে তোমার ওটা মানে তোমার একবারে হয়ে যাবে, মানে M2টা ইউনিট সমেত বেরিয়ে যাবে আর কি, এত গ্রাম পার মোল হবে, সেটা 166.67 গ্রাম পার মোল। তাহলে এবারে দেখো, তাহলে মোলালিটি কত হলো, মোলালিটি অফ দ্য সলিউশন, মোলারিটি অফ দ্য সলিউশন যদি আমি স্মল m দিয়ে এক্সপ্রেস করি, তা সেটা কি আছে, তোমার আছে হচ্ছে 10 গ্রাম, তোমার তো 1 কেজি জল তো বলেই দিয়েছে, তাহলে 1 কেজি জল যদি তোমায় বলে দেয়, তাহলে তুমি নিয়েছো হচ্ছে 10 গ্রাম ডাইবেসিক অ্যাসিড, তাকে তার মোলার মাস দিয়ে ভাগ করে দাও। ভলিউমটা এখানে আনইম্পর্টেন্ট, কারণ ভলিউমটা 1 কেজি নিয়ে নেওয়া হয়েছে। এইটা এইটা এত মোল পার কেজি হয়ে যাবে, এত মোল পার কেজি হয়ে যাবে। তাহলে এটা করলে কত হবে, 10 বাই এটা করলে কত বেরোবে তোমার, ওই আগেরটা তার উল্টোটা হয়ে গেল, তোমার 0.06 মোল পার কেজি তোমার বেরোলো, এইটা। তাহলে তুমি যদি ধরো এইটাকে ক্যালকুলেট করো, তোমার ভ্যান ডফ ফ্যাক্টরটাকে,
ভ্যান্ডার ফ্যাক্টর আইটা সেটা কি না রিলেটিভ লোয়ারিং সরি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা এক্সপেরিমেন্টালি কত ডিভাইডেড বাই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা আইডিয়ালি কত হওয়া উচিত ছিল সেইটা। আচ্ছা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা এক্সপেরিমেন্টালি কত বলেছে -0.15 ডিগ্রি সেন্টিগ্রেড এইটা। আর এইটা কত না এইটাকে তোমার কেএফ ইন্টু মোলারিটি লিখতে হবে, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট ইন্টু মোলারিটি। তার মানে 0.15 ডিগ্রি সেন্টিগ্রেড ডিভাইডেড বাই কেএফ এর ভ্যালু বলে দিয়েছে কত 1.86 ডিগ্রি সেন্টিগ্রেড কেজি মোল ইনভার্স, মোলারিটি কত 0.06 মোল পার কেজি। তাহলে কেজি ইনভার্স কাটলো, মোল ইনভার্স মোল কাটলো, ডিগ্রি সেন্টিগ্রেড কেটে যাবে, তাহলে 0.15 ডিভাইডেড বাই 1.86 ইন্টু 0.06 এটাকে করলে উত্তর বেরোবে হচ্ছে 1.34। 1.34 এইটা দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। ওই জায়গাটা যে আপনি এতটা মানে ভেঙে করলেন মানে এমটি বের করলেন, সেটা তো আমরা বলতেই পারি, কারণ ডেনসিটি অফ দ্য সলিউশন তো আমাদের বলে দেওয়া আছে। আসলে হ্যাঁ মানে মোলারিটি আর মোলালিটি একই হয়ে যাবে, ঠিকই বলেছো। হ্যাঁ ঠিকই বলেছো, যেহেতু তুমি একই বলেছো, ভালো কথা বলেছো যে এটা আমি আগে এটা ভালো করে খেয়াল করিনি বলে আমাকে এতখানি করে ফেলতে হয়েছে। যেহেতু তোমার ডেন্সিটাকে বলে দিয়েছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তার মানে কি এই যে 1 কেজি সলভেন্ট নেওয়া ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 লিটার সলভেন্ট নেওয়া, তখন মোলারিটি এবং মোলালিটির তার নিউমেরিক্যাল ভ্যালুটা অ্যাকচুয়ালি তোমার সমান হয়ে যাবে। এটা করার দরকার ছিল না, ঠিক কথাই বলেছো, এটা করার কিন্তু দরকার ছিল। ঠিক আছে। আচ্ছা আর একটা প্রবলেম তোকে বাড়িতে করতে দিচ্ছে, এটা করবে, হোমওয়ার্ক দিচ্ছে, কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমাদের করতে হবে। হ্যাঁ, তো ভ্যান ডার ফ্যাক্টর থেকে আরেকটা প্রবলেম দিই। ক্যালকুলেট দ্য ভ্যান ডার ফ্যাক্টর I and the apparent degree of dissociation apparent degree of dissociation of a 0.2 molar aqueous solution of sodium nitrate NaNO3 which freezes at 0.675 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা given K for water ওই একই 1.86 এখন ডিগ্রি সেন্টিগ্রেড না করে আমি কেলভিন বলছি, কেলভিন কেজি পার মোল, এই কেলভিন কেজি পার মোল। তাহলে এই একটা প্রবলেম, সেটা তুমি একটু বাড়িতে করবে। ঠিক আছে। বলো তাহলে আমরা ওই আমি আরেকদিন না হয় কিছু নিউমেরিক্যাল প্রবলেমস করিয়ে দেবো, কিন্তু আদারওয়াইজ সিলেবাস অনুযায়ী কোয়ালিটেটিভ প্রপার্টিজটা যে যে জিনিসগুলো ইউজুয়ালি পড়া দরকার সেগুলো আমি সবটাই বলে ফেললাম। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা তুমি একটু বাড়িতে করছো। তাহলে এবার বলো, যা কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। আমরা বলো বলো। আপনি যে ওখানে এক জায়গায় করালেন না পাই পাই বাই রো টু ইকুয়াল টু আরটি বাই হুম এ টু আরটি রো টু, এ টুটা আপনি বললেন সেকেন্ড পিরিয়ড কোএফিসিয়েন্ট, এ টুটা কিভাবে সলিউটা সলভেন্টের নিচে না এইটা না এইটা জানো তো, এইটা তাহলে তোমাকে পলিমারটা একটুখানি জানতে হবে আর কি। হ্যাঁ, পলিমারটা তোমার ওখানে জানতে হবে একটুখানি। হ্যাঁ মানে এটা হচ্ছে যে ব্যাপারটা কিরকম, দেখো এই যে ইকুয়েশনটা তুমি খেয়াল করে দেখো,
যে ভ্যান ডার্ফ ইকুয়েশনে যে পাই ইকুয়াল টু C2 ইন্টু RT, তাই তো? তাহলে যে হ্যাঁ পাই ইকুয়াল টু C2 ইন্টু RT, তার মানে এটা তুমি যদি আইডিয়াল গ্যাস কনসিডার করতে তাহলে প্রেসারটা কি হতো দেখো, সেই CRT হতো, তাই না? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তাহলে আইডিয়াল গ্যাস যেমন তার প্রেসারটা P ইকুয়াল টু CRT ইকুয়েশন ফলো করে, ঠিক একই রকম ভাবে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে অসমোটিক প্রেসারটা ওই আইডিয়াল গ্যাসের মতো একটা ইকুয়েশন ফলো করছে, সেটা হচ্ছে পাই ইকুয়াল টু C2 ইন্টু RT। আর এবারে তুমি দেখেছো যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ওই যে P ইকুয়াল টু CRT, কিন্তু যে কোনো গ্যাস সেটা আইডিয়ালি তো বিহেভ করে না। আইডিয়ালি কিন্তু বিহেভ না করে, তাহলে কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট কিভাবে মডিফাইড হয়? তাহলে মডিফিকেশনের একটা রাস্তা হচ্ছে, অনেক রাস্তা আছে, তার মধ্যে একটা রাস্তা সেটা ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে লেখা, ঠিক আছে? তাহলে এখানেও লোকে সেরকম এক্সপেক্ট করবে যে একটা সলিউশন পাই ইকুয়াল টু C2 RT, এটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে সত্যি, যদি একটা নন আইডিয়াল সলিউশন হয় তাহলে ঠিক ওই রকম একটা ভিরিয়াল ইকুয়েশনের মতো করে তুমি সেটাকে এক্সপ্রেস করতে পারবে। এবং সেই ভিরিয়াল ইকুয়েশনটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বিজ্ঞানী মায়ার এবং ম্যাকমিলান তারা ওই এক্সপ্রেশনটাকে বের করেছিলেন, ঠিক আছে? মায়ার ম্যাকমিলান ইকুয়েশনটা বলা হয়। আচ্ছা, এবারে তুমি খেয়াল করে দেখো যে গ্যাসের ক্ষেত্রে তোমার যে এই যে প্রথমটা কনস্ট্যান্ট, তারপরে সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্ট, থার্ড ভিরিয়াল কোএফিসিয়েন্ট, এই যে ভিরিয়াল কোএফিসিয়েন্ট গুলো কিন্তু ইন্টারমলিকুলার ইন্টারাকশনের উপর নির্ভর করে। তো তুমি কিন্তু ভ্যান ডের গ্যাসের ক্ষেত্রে দেখো তোমার সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্টটা B - A/RT ইনটু 1/RT হয়। তার মানে কি এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এবং ইন্টারমলিকুলার রিপালশন তাদের একটা ব্যালেন্সিং করে তুমি সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্টটাকে পাও। তো এখানেও এক্সপেক্টেড যে সেকেন্ড ভিরিয়াল কোএফিসিয়েন্টটা সলিউট সলভেন্ট ইন্টারাকশনস থেকে অ্যাপিয়ার করবে। সলিড সলভেন্ট ইন্টারাকশনস থেকে যদি এমন হতো সলভেন্ট সলভেন্ট, সলিউট সলিউট এবং সলভেন্ট সলিড ইন্টারাকশনস এক্স্যাক্টলি একই রকম হতো, তাহলে সেই সলিউশনটা আইডিয়াল সলিউশন। তাহলে সলিউশনটা আইডিয়াল থেকে ডেভিয়েটেড হচ্ছে কারণ সলভেন্ট সলভেন্ট, সলিউট সলভেন্ট এবং সলভেন্ট সলিড ইন্টারাকশনটা আলাদা হয়েছে বলে। তার মানে যেটা ওই যে মানে মানে প্রথম টার্মটা মানে A2 কন্টেনিং টার্ম যদি তুমি না রাখতে, তাহলে প্রথমটা আইডিয়াল সলিউশন যেখানে সলভেন্ট সলভেন্ট, সলিউট সলিড এবং সলভেন্ট সলিড ইন্টারাকশনসটা সব একই। কিন্তু তারপরে একটা নন জিরো টার্ম চলে এলো যেটা A2 RT ইন্টু ρ2, সেটা কেন চলে এলো? তার কারণটা হচ্ছে নিশ্চয়ই সলভেন্ট সলভেন্ট, সলিউট সলিউট এবং সলভেন্ট সলিড ইন্টারাকশনসটা আলাদা হয়ে গেছে, না হলে তোমার ওই সেকেন্ড টার্মটা থাকতো না, ঠিক আছে? সেখান থেকে বলা হচ্ছে কি ওটা সলভেন্ট সলিড ইন্টারাকশনের উপরে নির্ভর করে। এবারে সেখানে অবভিয়াসলি ইন্টারাকশনটা কেমন তার উপরে নির্ভর করে, যদি অ্যাট্রাকটিভ ইন্টারাকশনস থাকে তাহলে সলিউশন তৈরি হয়, তখন A2টা নেগেটিভ। যদি রিপালসিভ ইন্টারাকশনস থাকে তখন ইনসলুবল হয়, তখন সেটা হচ্ছে তোমার পজিটিভ। তাহলে এবারে তোমার নেগেটিভ থেকে পজিটিভ করতে যখন যাবে তখন A2টা 0-র মধ্যেই যাচ্ছে এবং টেম্পারেচার বাড়ালেই সেই কাজটা চলবে আর কি। তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার আসবে, যখন A2টা 0 হয়ে যাবে সেটাকে থিটা ফ্লোরিড টেম্পারেচার বলা হবে, ঠিক আছে? এইসব ব্যাপার, স্যার। ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা করতে পারি যে সাম numerical problems of colligative properties, এটা হবে সাম নিউমেরিক্যাল প্রবলেমস অফ কলিগেটিভ প্রপার্টিজ, সেটা হবে। আচ্ছা, তারপরে আমি একটা কাজ করব, এটাকে করে নেওয়ার পরে দেখো আমাদের এই তোমার যে সলিউশন নিয়ে কথাবার্তা হচ্ছে বা অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স এই নিয়ে কথাবার্তা হচ্ছে, আমাদের তো 8টা ক্লাস করলাম। এই 8টা ক্লাস তোমরা এটা একটা ব্রেক হিসেবে তুমি ভাবো যে একটানা আমাদের প্রায় এখানে 15-16টা ক্লাস নিতে হয়। এই মোটামুটি ভাবে এইটার আমরা 50% জায়গায় এসে পৌঁছেছি, ঠিক আছে? এটা আমরা মোটামুটি 50% জায়গায় এসে পৌঁছেছি। তাহলে আমি বলবো যে এই কলিগেটিভ প্রপার্টিজ পর্যন্ত পুরো জিনিসটা তুমি রেডি করো। রেডি করার পরে তারপরে আমি চলে আসবো বাইনারি সলিউশনে। এই বাইনারি সলিউশনে আবার বিভিন্ন ভেরিয়েশন আছে, সেখানেও প্রায় 8টা ক্লাস তোমার লাগবে। বাইনারি সলিউশনে অনেকগুলো অ্যাসপেক্টস নিয়ে কথাবার্তা বলতে হয় আর কি। মানে বেসিক্যালি আগে যেমন কলিগেটিভ প্রপার্টি বলার সময় একটা ভোলাটাইল সলভেন্টে তুমি একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করছো, এখন কিন্তু তোমার সলভেন্টটাও ভোলাটাইল, সলিউটটাও ভোলাটাইল। তাহলে সলভেন্টও ভোলাটাইল যখন সলিউটও ভোলাটাইল হয়ে যাবে, তখন লিকুইড ফেজটা 2 কম্পোনেন্ট, গ্যাস ফেজটা বা ভেপার ফেজটা তোমার 2 কম্পোনেন্ট। সেই ধরনের সিস্টেমকে বাইনারি সলিউশন বলা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু অনেক কিছু কনসিডার করতে হয়। তোমার এই ধরো সলিউশন ভার্সেস ভেপার, তাদের ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলতে হবে, যেখান থেকে ডিস্টিলেশন বুঝতে হবে। সেটা আইডিয়াল সলিউশন হতে পারে, নন আইডিয়াল সলিউশন হতে পারে। নন আইডিয়াল সলিউশন এখানে অ্যাজিওট্রোপ মিক্সচার তোমাকে বুঝতে হবে। আচ্ছা, তারপর একটা লিকুইড আর একটা ইমমিসিবল লিকুইড তুমি জাস্ট দিচ্ছ, হ্যাঁ, লিকুইড ইমমিসিবল লিকুইড পেয়ার নিয়ে কথাবার্তা বলতে হবে।
লিকুইড, একটা পার্শিয়ালি মিসেবল লিকুইড যেটা ফেনল ওয়াটার সিস্টেম, সেটাকে নিয়ে তোমাকে কনসিডার করতে হবে। তারপরে আবার হচ্ছে তোমার সলিউশনের সঙ্গে তোমার যদি সলিড তার যে ইকুইলিব্রিয়াম, সেটাতে ইউটেস্টিং মিক্সচার, সেইটা নিয়ে কথাবার্তা বলতে হবে। অনেকগুলো জিনিসই আছে, সব মিলে দেখবে তোমার আবার প্রায় খানাস্তেক ক্লাস তোমার লেগে যাবে। তাহলে এই একটানা 16টা ক্লাস, যেটা তোমার পক্ষে একটুখানি অসুবিধা হতে পারে, সেখানে আমি চাইছি এর মাঝে আমাদের অ্যারাউন্ড 4-5টা ক্লাস লাগবে। সেটা হচ্ছে সলিড স্টেট যে পার্টটা, এই সলিড স্টেট পার্টটা আমি করে নেবো একটুখানি, সলিড স্টেট পার্টটা আমি করে নেবো। আচ্ছা, এক কাজ করি, মানে এই ক্লাসের মধ্যে করবো না, এখানে 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 যেটা হচ্ছে, এটা এরা আছে তোমার, না সবাই থাক না, অসুবিধা কি আছে, সবাই জন্যই করে নি, কারণ এদের যেটা মানে ক্যালকাটা ইউনিভার্সিটির সলিড স্টেটটা এক্ষুনি আছে। আচ্ছা, আদার দ্যান ক্যালকাটা, যেটা আদার দ্যান ক্যালকাটাটা সলিড হচ্ছে পরের সেমিস্টারে আছে। আমরা তো সবসময় একটুখানি এগিয়ে রাখি, হ্যাঁ, সেখানে এখানে আমরা করে নেবো এটাকে, ঠিক আছে। তাহলে সলিড স্টেটটা এর মাঝে আমাকে জাস্ট করে নিতে হবে, না হলে আমি দেখেছি যে ওই ফেজ ইকুইলিব্রিয়াম সপ্তাহে একদিন করে ক্লাস নিলে প্রায় 4-4.5 মাস লেগে যায়। কোয়ান্টাম মেকানিক্সটা সপ্তাহে একদিন করে ক্লাস নিলে 4 মাসের বেশি সময় লেগে যায়। তাতে যেটা হয় যে সলিড স্টেট আর একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হয়তো অল্প কতগুলো ক্লাস লাগে, সেইটা আর ঠিক ঠিক সময়ে হয়ে ওঠে না আর কি। সেজন্য আমরা যেটা করব যে এই বাইনারি সলিউশনে যাওয়ার আগে নিউমেরিক্যাল প্রবলেমটাকে করার পরেই হচ্ছে সেটা এই সলিড স্টেটটাকে করে দেব। আজ আমি একটা কাজ করি, যদি তোমাদের তো এরবারে সামার ভ্যাকেশন চালু হচ্ছে, সামার ভ্যাকেশন মানে অলরেডি যদি ওই মানে এই গরমের জন্য আর কলেজ না খুলে যদি সরাসরি সামার ভ্যাকেশন শুরু হয়ে যায় তো মিটেই গেল, তাহলে তো আমি অনেক বেশি সময় পাবো। তো তা না হলেও আমরা খুব তাড়াতাড়ি সামার ভ্যাকেশন পাবো। আমরা যেটা করবো যে এই 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 সলিড স্টেট এই পার্টটাকে না আমি কিছু এক্সট্রা ক্লাস নিয়েই না হয় করে নেব, ঠিক আছে। মানে বাইনারি সলিউশন যেমন সপ্তাহে একদিন করে চলছে চলুক, মাঝে সলিড স্টেটটাকে আমি সপ্তাহে একটা করে এক্সট্রা ক্লাস নিয়ে হান্টারের ক্লাসের মধ্যে সলিড স্টেটটাকে আমি করে দিতে চাইছি আর কি। এইটাকে করে ফেললে আমাদের একটা ঝামেলা মিটে রইলো। তারপরে ওই সপ্তাহে একদিন করে বাইনারি সলিউশন আর একদিন করে যদি আমি এটাকে পড়াতে থাকি, তোমার ওই কোয়ান্টাম মেকানিক্সটাকে পড়াতে থাকি, তাহলেই আমার পুরো জিনিসটা হয়ে যাবে। এইটা ঠিক আছে। তাহলে এইটা এইভাবে দেখা যাক, তখন আমরা করবো আর কি। তাহলে এইখান পর্যন্ত আমাদের রাখি আজকে, এন্ড অফ লেকচার। তাহলে এটা রিমার এক্ষুনি লাগবে, রিমাদের যদি মে মাসে পরীক্ষা হয় তাহলে রিমাদের সলিড স্টেটটা এক্ষুনি লাগবে, সেটা আমরা এখানে করিয়ে দেবো আর কি। এন্ড অফ লেকচার 8। দেখো, যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলো। আসলে সিলেবাস প্রচুর, মানে তোমাদের এই 4th সেমিস্টার থেকে একটা ঝামেলা হয়েছে না, সেটা হচ্ছে যে তোমার একটা মানে মানে অনেকটা পার্ট ক্যালকাটা, অনেকটা পার্ট কেন, মাত্র 1/3 পার্ট হচ্ছে ক্যালকাটা অ্যান্ড আদার দ্যান ক্যালকাটার জন্য কমন, আর বাকি 2/3 পার্টই হচ্ছে দুজনদের জন্য আলাদা। সেখানে কোয়ান্টাম মেকানিক্সে তোমরা জানো আমাদের এক্স্যাক্টলি দুটো ক্লাস নিতে হচ্ছে, একটা ক্যালকাটার জন্য, একটা আদার দ্যান ক্যালকাটার জন্য, ঠিক আছে। এবারে এ পার্ট যেটা ইলেকট্রোকেমিস্ট্রি যে পার্টটা, হ্যাঁ, রেডক্স ইকুইলিব্রিয়াম, সেই পার্টটা যাকে আমি গত সেমিস্টারে পড়িয়ে রেখেছিলাম এবং সেইটাকে তোমাদের পড়ে নিতে বলেছি। মানে আদার দ্যান সিউ যারা, তারা ওই ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মানে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ বলছি, মানে তোমার এটা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস আলাদা, সেটা তো আমি পড়িয়ে দিয়েছি। কিন্তু ওই যেটা ওই ইলেকট্রোকেমিক্যাল সেল, রেডক্স ইকুইলিব্রিয়াম, এই রিলেটেড জায়গাটা গত সেমিস্টারে ভালো করে পড়িয়ে দিয়েছিলাম তো, সেইটা তুমি এই সেমিস্টারে আর আলাদা করে পড়াবো না, ওই ভিডিওগুলোকে তুমি দেখতে থাকো। হ্যাঁ, যদি তোমাদের কোনো বিশেষ জায়গায় অসুবিধা হয়, মানে অবভিয়াসলি আদার দ্যান সিউর জন্য শুধুমাত্র, হ্যাঁ, তাহলে আমাকে আলাদা করে বলবে, আমি তখন তোমাদের কিছু এক্সট্রা ক্লাস নিয়ে নেবো আর। হ্যাঁ, আর সিলেবাসটা ভালো করে দেখো, গত বছর পড়ানো হয়েছিল সেটা দেখো। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ যে মলিকুলসটা সিলেবাসে মানে গতবারে পড়ানো হয়নি, সেটা আমি ভালো করে পড়িয়ে দিয়েছি। পড়িয়ে দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে তুমি তৈরি করেন দেখে নাও। হ্যাঁ, দেখে নিয়ে তারপরে মানে যদি কোনো বিশেষ জায়গায় অসুবিধা হয় বলবে, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করবো। কারণ অনেক কিছু পড়তে হবে, মানে সিলেবাসটা একদম মানে হিউজ সিলেবাস আর কি। হ্যাঁ, এটা ওই মানে কি বলবো, মানে জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম আর কি। সিলেবাসটা কত দেখি যে আমার মনে হয় যে বাবা কবে আমি শেষ করব, কবে কি হবে, কিছুই বুঝতে পারি না। সেকেন্ড থার্মোডায়নামিক্স, এইটা হচ্ছে ছিল তোমাদের সেম 4 অ্যাপ্লিকেশন থার্মোডায়নামিক্স। আজকে লেকচার কত হলো? 8, তাই তো?